সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক, মিডিয়া সেল, বিএনপি। এরপর রয়েছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আমার বাদিকে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। সবশেষ রয়েছেন মাহবুব কামাল, কলামিস্ট ও সহকারী সম্পাদক, দৈনিক যুগান্তর। আপনার চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আবু রুশদ আপনাকে দিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচন যদিও আনুষ্ঠানিকভাবে হয়নি, বাট বেসরকারি ফলাফলে বিজেপি এগিয়ে, তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ এখন পর্যন্ত। এবং ভারতীয় যে গণমাধ্যমের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে মমতার দুর্গের পতন, মানে এই জাতীয় বিষয়। তা সেখানে পতন হোক বা উত্থান হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের জন্য আসলে এটা কি ইতিবাচক না নেতিবাচক, সেটা জানতে চাই। বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন অবশ্যই প্রভাব ফেলে, তার কারণ এটা আমাদের প্রতিবেশী প্রদেশ আর কি। ভারতের পাশে, আমাদের পাশে যেমন আসাম আছে, সেটাও প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ, এগুলোতে প্রভাব ফেলে। এটা স্বভাবতই। যেমন আমাদের যখন নির্বাচন হয়েছে, তখন ভারতীয়রাও চিৎকার চেঁচামেচি করেছে। এই শুভেন্দু যে বিজেপির, তিনি ওখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তাই কথাবার্তা উনি তখন বলেছেন। এবং তারাও ওখান থেকে অনেক রেটরিক আমরা সেই সময় শুনতে পেয়েছি তাদের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে, তাদের মিডিয়া থেকে। এটা সঙ্গত, এটা স্বাভাবিক যে দুইটা প্রতিবেশী দেশের নির্বাচন একটা আর একটার উপরে প্রভাব ফেলে। এটা আপনি অস্বীকার করার উপায় নেই। তবে এবারে যে বিষয়টা হয়েছে, যে এই যে দুর্গের পতন আপনি বললেন, এই পশ্চিমবঙ্গকে বলা হতো যে ভারতের সবচেয়ে আপনার কি ধর্মনিরপেক্ষ বা সেকুলার একটা প্রদেশ, তাই তো, এবং সবচেয়ে এনলাইটেন্ড একটা প্রদেশ। এক সময় বলা হতো যে মানে বাংলা যা চিন্তা করছে আজকে অন্যরা চিন্তা করবে তা পরে আর কি, এ ধরনের কথা বলা হতো। সেগুলো আসলে কোথায় গেল? ওরা যে এত নিজেদেরকে কালচার, সেকুলার, উন্নত সব কিছুতে মানে একটা দাবি করে আসছে। যেমন ধরেন বাংলাদেশের, আমরা দুই দেশের যে আমাদের এবং পশ্চিমবঙ্গের দুই পক্ষের যদি আপনি বাঙালির সংখ্যা ধরেন, তাহলে বাঙালির মধ্যে 55% হচ্ছে মুসলমান, দুই পক্ষ মিলে, আর 45% হচ্ছে অন্য ধর্মের, মানে হিন্দু ধর্মের। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের বাংলাদেশের কালচার, যেটা আমাদের স্বতন্ত্র একটা দেশ, বাঙালিদের একটাই দেশ আছে পৃথিবীতে স্বাধীন, সেটা হচ্ছে বাংলাদেশ। সেই দেশের কালচারের মধ্যেও তাদের প্রভাব কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাই। আমাদের প্রভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই না। তাদের শব্দ, তাদের বিভিন্ন বিষয় আমাদের এখানে আছে। এবং আমাদের এখানেও একটা শ্রেণী আছে যারা পশ্চিমবঙ্গকে একটা মানে আপনার ওটাকে কি বলা হয়, মডেল হিসাবে ধরতো সবসময়, যে এটা একটা সেকুলার, একটা মানে সাংস্কৃতিক একটা ঔজ্জ্বল্য ধারণ করে, এ ধরনের বিষয়। কিন্তু এইবারের নির্বাচনটা আসলে সেই ধারণাটাকে তছনছ করে দিয়েছে। আপনি যে কতগুলো অভিযোগ এসছে, সেই অভিযোগগুলোর মধ্যে যেমন বলা যায় যে শুভেন্দু সে বলেই বসেছেন, এটা আমাদের দৈনিকে রিপোর্ট হয়েছে, যে হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, মুসলমানরা ভোট দিয়েছে তৃণমূলকে। আপনি কি ধরনের সাম্প্রদায়িক একটি কথা আপনি চিন্তা করতে পারেন? যে ওই দেশটি ভারত, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা নির্বাচনের মাধ্যমে সরকার সেখানে মানে পরিবর্তন হয়। সেখানে কখনো মার্শাল ল আসেনি বা অন্য কোনো স্বৈরশাসনও আসেনি, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু 80 বছরের উপরে ডেমোক্রেসি চর্চা করে এটা হচ্ছে পরিণতি, এ ধরনের কথাবার্তা একটা দেশে বলে যে কয়েকদিন পরে মুখ্যমন্ত্রী হয়তো হবেন, সেই ধরনের কথা বলছেন। তো এটা কি আমাদের জন্য শঙ্কার কারণ না? কেন আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলিম। এখন আপনি এইখানে আরও অভিযোগ এসছে, আপনাকে এই নির্বাচনে একটা সিরিয়াস অভিযোগ এসছে, এটা তৃণমূল কেন, সব জায়গা থেকেই বলা হচ্ছিল যে এইখানে আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এই প্রক্রিয়ায় প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12%। আপনি এখানে এই যে 91 লাখ নাম বাদ গেল, এতে মানে 7.6 কোটি থেকে কমিয়ে 6.7 কোটিতে নামিয়ে আনা হয়েছে ভোটারের সংখ্যাকে। যাচ্ছে তো যাতা ব্যাপার না, 91 লাখ মানে প্রায় 1 কোটির কাছাকাছি। এদেরকে বাদ দেওয়ার জন্য কি মানে ইটা তোলা হলো, অ্যালিবাইটা দেওয়া হলো যে এটা হচ্ছে যে এটা নিয়মিত ক্লিন আপ প্রক্রিয়া, এনে অনেকে মৃত ছিল তাদেরকে বাদ দিয়েছি, এখানে অনেকে চলে এসছে বা চলে গেছে এরকম বাদ দিয়েছি, তারপরে বাংলাদেশ থেকে গিয়েছে মানে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, বাদ দিয়েছি, ডুপ্লিকেট ভোটার এরকম ছিল, এরকমভাবে বাদ দিয়েছি। এরকম কিন্তু কিছুটা আসামের নির্বাচনের সময় হয়েছে। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে তারা আস্তে আস্তে অতি উগ্র সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে, উগ্রবাদের দিকে যাচ্ছে, যেটাকে আপনি, ওরা তো বলে বিজেপি মানে ওরা একটা পলিশড ওয়েতে বলে যে এটা জাতীয়তাবাদী একটি শক্তি, ভারতীয় জাতীয় পার্টি। ওরা কিন্তু বলে না যে এটা হিন্দুত্ববাদী কোনো দল। কিন্তু এই যে কথাগুলো বা এই যে কাজগুলো করছে, এটা কি নির্দেশ করে?
এটা চরম সাম্প্রদায়িক একটা দিক নির্দেশ করে। তো এইগুলো তো বাংলাদেশকে প্রভাবিত করবে। আপনি এখনও বাংলাদেশে ওদের অনেক শব্দ আমাদের সাহিত্যে এমনকি সংবাদপত্রে ইউজ করা হয়, যেগুলো বাঙালি মুসলমানের শব্দ চয়নের সাথে যায় না। সেগুলো যদি আমরা বলি যে জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করলেন, আমি যখন সাংবাদিকতায় ঢুকেছি 90 দশকের দিকে, তখন আমাদেরকে কতগুলো জিনিস পার্টিকুলারলি বলে দেওয়া হতো। যেমন ধরেন, পানির জায়গায় জল বলা হবে না, আপনার ইন্তেকালের জায়গায় প্রয়াণ বলা হবে না, আপনার মরহুমের জায়গায় এরকম প্রয়াত বলা হবে না। এরকম কতগুলো শব্দ ছিল যেগুলো আমাদের সাথে ওদের পার্থক্যকে নির্দেশ করে। আমাদের যেমন সাহিত্যের মধ্যে আপনি কখনো দেখবেন না যে আমাদের যারা বড় বড় সাহিত্যিক আছে তাদের মধ্যে আমাদের মুসলমানদের যে জীবনাচার, যেমন রোজা, আমাদের রমজান বা আমাদের ঈদ, এগুলোর কোনো একটা খুব একটা বেশি আছে। পশ্চিমবঙ্গের কোনো সাহিত্যিকের মধ্যে ধর আমাদের এই যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যে মুসলমান 55%, এদের জীবনাচার তাদের মধ্যে দেখবেন না কখনো। আপনি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করেন দেখবেন না, কোথাও দেখবেন না। আমাদের হয়তো আপনি এমনকি আমাদের জীবনানন্দ দাশ, যিনি আমাদের মানে বাংলাদেশের কবি, এখানে জন্ম বরিশালে, তার মধ্যে অনেক অসাম্প্রদায়িক জিনিস আপনি দেখবেন, সুকান্তের মধ্যে দেখবেন। কিন্তু আপনি তাদের ওখানে যারা মানে পূজনীয় বলে স্বীকৃত, তাদের মধ্যে এটা দেখবেন না। তো এগুলো হয় কি সামগ্রিকভাবে আমাদের সব কিছুকে প্রভাবিত করে, আমাদের রাজনীতিকেও প্রভাবিত করে। যেমন মোদি শেখ হাসিনার সময় বলতেন যে তিস্তার পানির সমস্যার সমাধান হচ্ছে না মমতার বাধার কারণে। তাহলে কি এখন আমরা আশা করতে পারি যে বিজেপি এসেছে যে তিস্তার পানির সমস্যাটার উনি সমাধান করবেন? এই প্রশ্নটা আমরা যেতে চাই মাহবুব কামাল আপনার কাছে। এই তিস্তার পানির সহ অভিন্ন পানির যে সংকটের কথা কেন্দ্র সরকার যদি বলতেন যে মমতার কারণে হচ্ছে না, তাহলে তো এবার হয়ে যাবে, কি মনে হয়? না, আমি আমার ফিলিংটা একটু বলবো না, তারপরে আসি। জি। সেটা হচ্ছে 72 সালে আমি যখন প্রথম কলকাতা যাই, তখন তো পাসপোর্ট ভিসা লাগতো না। তো বনগাঁ থেকে আমি ট্রেনে উঠছি। তা আমার ট্রেনে প্রথম যে অনুভূতিটা হয়েছিল যে কলকাতা যাচ্ছি, কোন শহরে আমি যাচ্ছি। এটা রবীন্দ্রনাথের শহর, এটা সত্যজিৎ রায়ের শহর, এটা রবিশঙ্করের শহর, হেমন্ত সন্ধ্যা এদের শহর। আমার এটা ফিলিং হয়েছিল। এবং দেখেন, ওয়েস্ট বেঙ্গল একটা মাত্র রাজ্য ভারতে যেখানে দুইটা মানে কি বলে হায়েস্ট কি বলে প্রাইজ, সেটা পাইছে। একটা রবীন্দ্রনাথ নোবেল পাইছে এবং সত্যজিৎ রায় আপনার অস্কার পাইছে। এরকম একটা এনলাইটেন্ট, যেটা রুজু ভাই বললেন, এনলাইটেন্ট একটা এবং আমার মনে পড়তেছে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একবার সাক্ষাৎকার নিয়েছিলাম, ঢাকাতে আসছিলেন। তাই আমি ওনাকে বলছিলাম, দাদা আপনি যে এইভাবে কি বলে নাস্তিকতা প্রচার করেন, আপনার ভয় করে না? উনি কিন্তু নাস্তিক ওপেন প্রচার করতেন। তখন উনি বলে যে আর দূর, এটা কি বাংলাদেশ নাকি, এটা তো পশ্চিমবঙ্গ, এটা কোনো ব্যাপার না, এরকম বলছিলেন আর কি। সেই জায়গাটা দেখেন কি পরিবর্তনটা হয়ে গেল। এবং দীর্ঘদিন কমিউনিস্ট শাসন থাকলো এখানে, সিপিএমের শাসন থাকলো, তারপরে মাঝখানে একটা মধ্যপন্থা তৃণমূল, তারপরে এখন দেখেন একদম আল্ট্রা রাইটিস্ট এবং ফান্ডামেন্টালিস্ট। তো কমিউনিস্ট শাসন যখন ছিল তখন আমি তখন লেফট পার্টির সাথে যুক্ত ছিলাম। তখন একটা মিটিংয়ে আমি বলতেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে কমিউনিস্ট শাসন, এইটা টিকবে না। তখনই আই ওয়াজ প্রফেটিক টু সে, কেন যে মানে সর্বভারতীয় যে পুঁজিবাদী সমুদ্র, সেই সমুদ্রে একটা ছোট্ট দ্বীপ, একটা কমিউনিস্ট ছোট্ট দ্বীপ, এটা টিকবে না। এইটা এক সময় না এক সময় ওই স্রোতে, মানে সমুদ্রের স্রোতে এটা ভেসে যাবে। এই দ্বীপ থাকার কথা না। তো এন্টায়ার ইন্ডিয়া হচ্ছে ক্যাপিটালিস্ট, সেখানে কেরালা বা ওয়েস্ট বেঙ্গল, এখানে ছোট ছোট দুটো দ্বীপ, এগুলি টিকবে না। তাই হইল। এবং দেখেন, এমন একটা লোক ইজ গোয়িং টু বি দি চিফ মিনিস্টার, যার ভাষা শোনা যায় না, তার কথা মানে কানে কানে বাজে। আমরা তো বিজেপির তো অটল বিহারী বাজপেয়ীকেও দেখছি, তাই না? হি ওয়াজ এ পোয়েট, এবং তার যে মানে সুন্দর কথা, আপনি কম্পেয়ার করেন, মানে অটল বিহারী বাজপেয়ীর সাথে আপনি শুভেন্দুর তুলনা করেন, দেখেন পার্থক্যটা কত। তার মানে এই যে বিজেপির যে ফান্ডামেন্টালিস্ট রাজনীতি, এইটা ধীরে 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 আরও অ্যাকিউট হয়েছে এবং আরও জটিল হয়েছে, আরও কন্টামিনেটেড হয়েছে, এটা বোঝা যাচ্ছে আর কি। কারণ ওই অটল বিহারী বাজপেয়ীর যে বিজেপি, তখনকার বিজেপি কিন্তু এরকম ছিল না। এখন দেখেন, মানে কি বলবো, আমি কিন্তু অনেক আগেই টের পাইছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে একটা কিছু ঘটতে যাচ্ছে। যখন আপনার ভূপেন হাজারিকা, ভিক্টর ব্যানার্জি
ইভেন মানবেন্দ্র মুখোপাধ্যায়রা যখন মিঠুন চক্রবর্তীরা যখন, বিশেষ করে ভূপেন হাজারিকা এবং ভিক্টর ব্যানার্জি এরা যখন জয়েন করলো, তখন আমার একটা খটকা লাগছিল যে ঘটনা কি। হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায় আপনি জানেন কি না, হারমোনিয়াম দিয়ে বিজেপির পক্ষে গান গেয়ে বেড়েছে। মানে এটা মানে অতি আশ্চর্য আর কি। তো যাই হোক, এই পরিণতি ছিল, এটা হয়েছে। এখন যেটা আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন কি বলে যে অনেকের মধ্যে আওয়ামী লীগের ঘরানার যারা, তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে যে এবার বোধহয় যেহেতু ডেমোক্র্যাট এবং বাইডেন ছিল অ্যান্টি আওয়ামী লীগ, তো সে এবার বোধহয় একটা প্রো আওয়ামী লীগ আমেরিকান প্রেসিডেন্ট হলো এবং এইটা একটা কিছু হবে এখানে, মানে চেঞ্জ হবে আর কি। উনি হয়তো মোদিকে দায়িত্ব দিয়ে দিবে যে তুমি বাংলাদেশ সামলাও, এরকম একটা ছিল আর কি। তো দেখা গেল যে এই মানে কেন এইসব ভাবে আমি এইটাই বুঝি না আর কি। হ্যাঁ, দেখা গেল যে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে, বুঝছেন, আরও জটিল হয়ে গেছে এবং যারা এটা আশা করছে দেয়ার হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড, একেবারে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এইসব একটা দেশের ফরেন পলিসি, এই যারা মানে পথ পরিবর্তনের মধ্য দিয়ে মনে করে যে এন্টায়ার ফরেন পলিসিটা চেঞ্জ হয়ে যাবে, এটা খুব ইটস এ ভেরি রং ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন। আমেরিকান বলেন আবার ইন্ডিয়ারই যে বলেন, ফরেন পলিসি সহজে চেঞ্জ হয় না। হ্যাঁ, মানে ইরেসপেক্টিভ অফ মানে পলিটিক্যাল ক্যারেক্টার, এটা হয় না। তো ফলে এখন যেটা আগে বলা হইতো যে মমতার কারণে এটা তিস্তার পানি হচ্ছে না, এখন এটা হবে, এইটা আশা করাটা ঠিক না। এবং মানে ফরেন পলিসি অ্যাজ ইট ইজই থাকবে, অ্যাজ ইট ইজই থাকবে। তখন তো মমতাকে ছুতা হিসেবে দেওয়া যেত, এখন তো সেটা সুযোগ নাই। হ্যাঁ, সুযোগ নাই। তো শুনেন, পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট। হ্যাঁ, এটা ধর্মের মতো আর কি, যা বলবেন নাকি একটা সলিউশন বাইর করে দিবে। হ্যাঁ, তো এবং পলিটিশিয়ানদের শুনেন, দিস ইজ দ্য ওনলি প্রফেশন যেখানে আপনি যা কিছুই করেন না কেন ইউ উইল বি রেসপেক্টেড। হ্যাঁ, যা কিছুই করেন, ইভেন ইফ ইউ লাই, ইউ চিট, ইউ স্টিল, কোনো ব্যাপার না, এইটা মানে এভরি টাইম ইউ রেসপেক্টেড, এটা একমাত্র প্রফেশন। তো ফলে এগুলি কিছু যায় আসে না, কখন কি বলছি না বলছি এগুলি কিছু যায় আসে না। আমাদের দেশে দেখেন না, সকাল বিকাল আজকে এক কথা, কালকে এক কথা, কিন্তু মানে এটার কোনো একটা যে সম্ভ্রমবোধ যে আমি কালকে এটা বলছি, আজকে এটা কেমনে বললাম, একটা সঙ্গম, একটা লজ্জিত হওয়া বোধ, এটা তো এগুলো নাই পলিটিশিয়ান, এটা সব দেশেই। তা এখন যেটা হয়েছে আর কি, এখানে কিন্তু ম্যানিপুলেশন হয়েছে, যেটা রুশ ভাই যেটা বলতেছিলেন, এখানে কিন্তু কিছু ম্যানিপুলেশন হয়েছে এবং সম্ভবত ওই যে মুসলমান তো বটে, মতুয়া শ্রেণীকেও বোধহয় এটাকে বোধহয় এক্সক্লুড করার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, ইত্যাদি। কিন্তু এটা ঠিক যে মানে ফান্ডামেন্টালিজম এইটা ইজ রাইজিং ইন ওয়েস্ট বেঙ্গল, এটা রাইজিং। এবং আগের যে মডার্নিজম বলেন বা ইভেন পোস্ট মডার্নিজম বলতে পারেন, কলকাতা তো একটা খুবই সাংঘাতিক একটা শহর। হ্যাঁ, এইটা কসমোপলিটন শহরের মতো, মানে সব আপনি পাবেন ওখানে। হ্যাঁ, ইউরোপ পাবেন, আবার বস্তি পাবেন, সব পাবেন। সো এরকম একটা সোসাইটিতে এই যে মানে ফান্ডামেন্টালিজমের যে এই যে রাইজিংটা, এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি ইন ইউরোপ অলসো ক্রিশ্চিয়ানিটি বেসড পলিটিক্স কিন্তু এখন ইজ রাইজিং। ব্রুস ভাই নিশ্চয়ই খেয়াল করতেছেন। হ্যাঁ, এটা রাইটিস্ট এবং ক্রিশ্চিয়ানিটি বেসড, মানে ধর্মটা একটা ব্যাপার হয়ে গেল আর কি। হ্যাঁ, এটা মানে এনিওয়ে। অধ্যাপক ডক্টর মধুসর আলমগীর পাভেল, আপনার কাছে একই প্রশ্ন। বাংলাদেশের মানুষের জন্য এটা আসলে, যদিও আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল ভাই বলছিলেন যে ফরেন পলিসিতে কোনো পরিবর্তন কখনোই আসে না, তা আমাদের দেশের মানুষের মধ্যে তো বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের কথা। আমাদের জন্য কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? ধন্যবাদ। আমার মনে হয় যে এর আগে দুজন কথা বলেছেন এবং এই প্রসঙ্গে আলোচনাগুলো হয়েছে। আমার মনে হয় যে দেশের মানুষের কথা যেগুলো ছিল সেগুলো তাদের বক্তব্যের ভেতর থেকে প্রতিফলিত হয়েছে। কয়েকটা বিষয় তো এখানে ছিলই, যে সেটা হচ্ছে যে আমাদের একটা সতর্ক দৃষ্টি রাখার দায়িত্ব তৈরি হয়েছে, বিশেষ করে যেহেতু সীমান্তবর্তী একটা গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং সেটা আমাদের দেশের উত্তরাঞ্চলে যেমন অংশের সাথে সংযুক্ত, এবং তার পশ্চিমাংশ পুরোটাই এই রাজ্যের সাথে আমরা সংযুক্ত আছি।
এর আগেও লক্ষ্য করা ছিল আর কি যে একটা সময় এই বাংলাদেশি মানুষ পশ্চিমবঙ্গে আছে কিংবা ভারতের এই অ্যাডজেসেন্ট দেশ রাজ্যগুলোতে আছে আমাদের দেশের সাথে, সেটা নিয়ে কিন্তু সরকারিভাবে বিভিন্ন সময় কিন্তু কথা বলার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন আমরা দেখেছি যে বিদ্রুপাত্মক শব্দ সেখান থেকে এসছে। এবং সম্প্রতি আমরা এটাও দেখেছি যে সীমান্তে যে জায়গাগুলোতে কাঁটাতার দেওয়া সম্ভব হবে না সে জায়গায় সরীসৃপ, কুমির, এগুলো প্রসঙ্গের কথাও এটা এসেছে আর কি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার আছে। আমরা দেশ হিসেবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত তারা সম্পর্কের উন্নয়ন চান। তো এখন তাদের জন্য সম্পর্ক উন্নয়নের একটা পরীক্ষার সামনাসামনি তারা যেমন দাঁড়িয়েছে এবং আমাদেরও জন্য দায় তৈরি হয়েছে যে পরীক্ষার ফলাফলটা আমাদের পক্ষে আনার, কারণ আমাদের তো টিকে থাকতে হবে। কারণ এই অজুহাতে যদি সীমান্তে যদি আমরা দেখি যে কিছু অস্থিরতা তৈরি হচ্ছে, সীমান্ত হত্যার যদি আশঙ্কাজনক কোনো রকম বৃদ্ধি ঘটে, চোরাচালানির নামে যদি অন্যরকম কোনো অপকর্ম হয় অথবা মাদকের অভয়ারণ্যে এটা যেন পরিণত না হয়, সেটা একটু দেখার বিষয় রয়েছে এখানে। সুতরাং সরকারের জন্য দায়িত্ব হবে যে আমাদের পক্ষ থেকে যে উইন উইন সিচুয়েশনটার ব্যাপারে আমাদের একটা অগ্রগণ্যতা আছে যে বাংলাদেশ সবার আগে। সুতরাং সেই অর্থে ভারত যেহেতু নিজেও মনে করেন যে তারা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা আন্তরিক হতে চান এবং মমতা নামের সাথে আমরা কিন্তু বাংলাদেশের জন্য তাকে মমতাময়ী হতে দেখি নাই। মনমোহন সিং তিনি চুক্তিপত্র এনেও মমতাকে এখানে আনতে পারেননি, বলেছেন যে তিনি না আসতে তো আর সেটা স্বাক্ষর করানো যাচ্ছে না। তো এখন সেই অজুহাতের জায়গাটা নেই। বিশেষ করে এবছর তো গঙ্গা চুক্তিরও একটা বছর এটি এবং তিস্তার ব্যাপারটা অমীমাংসিত রয়েছে দীর্ঘদিন ধরে। তো সুতরাং আমাদের পক্ষ থেকে বোধহয় এই জোরালো দাবিটা তোলা দরকার, যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলাই হয়েছে যে সম্পর্কের তার কোনো প্রভাব পড়বে না। হতেই পারে, কারণ আমরা তো সম্পর্ক রাখি কেন্দ্র সরকারের সাথে। রাজ্য সরকারের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন ঘটে সেটা হয়তো কেন্দ্রীয় নীতির ক্ষেত্রে হয়তো তার প্রভাব আপাত দৃষ্টিতে যদি আমরা নাও দেখি, কিন্তু আমাদের সীমান্ত সংশ্লিষ্ট বা সীমান্তবর্তী রাজ্যের জায়গাতে যে সরকারই আসুক না কেন তার আচরণের সাথে আমাদের সম্পৃক্ত হতেই হবে। এটা আমরা স্বীকার করি বা অস্বীকার করি, তাতে কিছু আসে যায় না, এটা বাস্তবতা হচ্ছে এরকম। তো সুতরাং এইখানে যদি ওই রকম প্রবণতাটাকে যেন আমরা প্রতিহত করার প্রস্তুতি আমাদের থাকে যে ওই জায়গাতে যাদেরকে সেই এসএসআরের নামে যাদেরকে ভোটার তালিকাভুক্ত করা হয়নি এবং বিভিন্ন তফসিলে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, যে তাদেরকে কিন্তু এখনও জানানো হয়নি যে তারা নাগরিকত্বের কোন পর্যায়ে রয়েছেন। সেটা মুসলিম সম্প্রদায়ের জন্য যেমন ছিল, মতুয়াদের জন্য ছিল। সুতরাং এটা হিন্দু বা মুসলিম এরকম করে প্রকৃতপক্ষে কোনো একটা জায়গাতে নির্দিষ্ট করা যাচ্ছে না, সেটারও তারা যেন স্পষ্টীকরণ করে। তা না হলে এটা যদি আবার সেই তথাকথিত পুশিনের দিকে যেন না যায় যে তাদেরকে আমরা নাগরিকত্বই দিলাম না, সুতরাং তাদেরকে বাংলাদেশি বলে এরকম কোনো রকম ব্যাপার যেন না ঘটে। সুতরাং এই সবগুলো ব্যাপারে আমার মনে হয় যে আমাদের সরকারের পক্ষ থেকে সতর্কতার প্রয়োজন আছে এবং ভারতের কাছ থেকে এই নিশ্চয়তাটাও আদায় করা দরকার যে এটা যেন আমাদের সম্পর্কের উপরে কোনো রকম প্রভাব ফেলবে না, কারণ তারাই তো সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। তো সুতরাং আমার মনে হয় যে ভারত এটা আশ্বস্ত করবে এবং তার আচরণগতভাবে সেটার তারা দৃশ্যমান কোনো একটা পরিবর্তন দেখাবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হলো যে যিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি হন না কেন পশ্চিমবঙ্গের, তারা যিনি হন তারা কিন্তু সাম্প্রতিক তাদের কথা যেগুলো তারা বলেছেন সেগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রতি খুব একটা সহৃদয় অভিব্যক্তি ছিল না। সুতরাং সেটা হয়তো বলবো যে রাজনৈতিক রেটরিকের কারণে যদি সেটা বলে থাকেন, তাহলে অন্তত দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে তাদের সেই ভাষার পরিবর্তন ঘটবে, সেটা দৃশ্যমানভাবে আমাদের তো দেখার অপেক্ষায় থাকতে হবে। জি, মঞ্জুর রহমান মঞ্জু, যেটি পাভেল ভাই প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমারও এটাই প্রশ্ন আপনার কাছে ছিল। পুশ ইন আমরা এটা বেশ কয়েক বছর ধরে দেখেছি। এখন যেটা আলোচনায় আসছে যে সীমান্তবর্তী জেলাগুলো কি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে কিনা, চোরাচালানির নামে সাধারণ মানুষকে হত্যা করা হবে কিনা, এবং পুশ ইনের বিষয়টা যদি চালু হয় আমাদের আসলে এখান থেকে ফিডব্যাকটা কি হবে? আমরা যেটা দেখেছি যে ভারত বা সবসময় আমাদের উপরে নানা ইস্যু নিয়ে তারা চাপ সৃষ্টি করে, কখনো পানি, কখনো সীমান্ত হত্যা, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, নানা কিছু নিয়ে তারা আমাদের উপরে একটা চাপ সৃষ্টি করে। আমাদের এখানে ভারতের রাজনীতির একটা প্রভাব আমাদের এখানে পড়ে। এখন দেখেন কি একটা মানে অদ্ভুত মিল, ওখানে 294 সিটের নির্বাচন, আমাদেরও প্রায় 300 কাছাকাছির, মানে বিজেপি 207 আসনে জিতলো, আমাদের এখানে বিএনপিও এরকম কাছাকাছি প্রায় 220-30, একদম খুব নিয়ার।
ওখানে এখন আমরা দেখছি যে মমতা বা তৃণমূল অপোজিশনে গেছে 80 সিটের কাছাকাছি, এরকম। আমাদের এখানে অপোজিশন প্রায় 70-80 সিটের কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রে তো বিজেপি আগে থেকেই আছে। এখন বিজেপির যে নীতি আমাদের দেশের ব্যাপারে, যেটা পাভেল ভাই বললেন, যে আমরা তো বিজেপিকে আমাদের দেশের, বাংলাদেশের মানুষের প্রতি সহৃদয় দেখিনি। কারণ এই যে উনি একটু আগেই বললেন যে যেখানে তার কাঁটাতার নাই ওখানে মানে কুমির আর সাপ ছেড়ে দেওয়ার কথা বলছে। মানে কত জঘন্য প্রতিবেশী, মানে অপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে। তো সুতরাং খুব বেশি আশার কিছু নাই। আমাদের সাথে ভারতের যে মানে বৈমাত্র্য আচরণ, এই আচরণে খুব পরিবর্তন হলে আমরা তো প্রত্যাশা করি, কিন্তু বিষয়টা এমন না যে তারা একচাটিয়া খারাপ আচরণ করলে এটা আমরা এককভাবে ক্ষতিগ্রস্ত হব। এটা ক্ষতিগ্রস্ততার দুই পাশেই হওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের এখানে যদি তারা পোষণ করতে চায়, স্বাভাবিকভাবেই দেখা যাবে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে। কারণ আপনি দেখেছেন যে ইউনূস সরকারের আমলে কিন্তু যখন তারা আমাদের এখানকার সাম্প্রদায়িক একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক অস্বস্তিকর পরিস্থিতি প্রচারণা শুরু করতে চেয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি বিএনপি, জামাত, এনসিপি, আমরা সব দলেরা কিন্তু প্রফেসর ইউনূস যখন ডাকলেন, আমরা সবাই একাত্ম হয়ে কিন্তু, এবং ওর পরে কিন্তু মানে ইন্ডিয়ান প্রচারণাটা, যে অপপ্রচারটা তারা শুরু করেছিলেন, সেটা কিন্তু টোন ডাউন হয়েছে। আমাদের এই জায়গায় আমাদের ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি যে কয়েকটা থ্রেড দেখি, একটা হচ্ছে যে এই যে আমাদের বর্ষাকাল আসছে, আবার তারা পানি নিয়ে আমাদের সাথে করবে, মানে ঝামেলা করবে। গতবার আমাদের ফেনী কেন্দ্রিক যে বন্যাটা হয়েছিল, এটা সম্পূর্ণভাবে একটা ইন্টেনশনাল তারা তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে এখানে আরেকটা মৌলিক বিরোধের জায়গা হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। আমাদের এখানে শেখ হাসিনার একটা বিচার হয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে বিচার হয়েছে, বহু লোককে তারা সেখানে আশ্রয় দিয়েছে। এবং রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে ওসমান হাদির হত্যাকারীরা কিভাবে সীমান্ত ক্রস করে গেলেন এবং কিভাবে সেখানে আবার তার কোথায় থাকলেন, এই যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে আসলে কি তাদের হেফাজতে ছিল, হঠাৎ করে তারা তাকে গ্রেফতার দেখালো। এটা নিয়ে কিন্তু এক ধরনের অস্পষ্টতা এখনও আছে, রিয়েল বিষয়টা আমরা এখনো জানতে পারছি না। 3 নম্বর হচ্ছে সীমান্ত হত্যা হলেই কিন্তু আমাদের সীমান্ত উত্তেজনা হয়, এবং এটা নিয়ে কিন্তু আমাদের দেশে পলিটিক্যালি এক ধরনের মানে উত্তেজনা হবেই, এতে কোনো সন্দেহ নাই। এবং চূড়ান্ত যেটা মানে আমরা যেটা দেখছি তাদের মনোভাবের মধ্যে, যে এখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার জন্য একটা চেষ্টা করছে। মাহবুব কামাল ভাই খুব রাইটলি বলেছেন যে যেখানে মানে আমরা দেখছি যে তারা বলছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বলছে ঠিকই, কিন্তু আপনি দেখবেন শুভেন্দু আজকেই বলেছে যে সকল হিন্দুদেরকে সে অভিনন্দন জানিয়েছে ভোট দেওয়ার জন্য। মানে কি ধরনের কথাবার্তা, মানে আলাদা নাগরিকদের মধ্যে বিভাজন, কে হিন্দুরা আমাদেরকে ভোট দিয়েছে, মুসলমানরা ভোট দিয়েছে। মানে এটা জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ, যেখানে 23 বছর জ্যোতি বসু শাসন করেছেন। আমরা আমাদের শৈশবকাল থেকে আমরা মানে আমাদের কাছে মনে হতো যে জ্যোতি বসু আমাদেরই স্বজন কোনো একজন ব্যক্তি, এবং এই যে বামপন্থীদের একটা সুশীল রাজনীতি বা জ্যোতি বসু সম্পর্কে একটা খুব সুন্দর কথা চালু আছে ওয়েস্ট বেঙ্গলে, এইভাবে লোভ সামলাইতে পারতেছে। জ্যোতি বসু ICS এ উনি করছিলেন, ফেল করছিলেন, ICS উনি উত্তীর্ণ হতে পারেন নাই। তো রাইটার্স বিল্ডিং একটা চুটকি আছে যে বাই ফেলিং ইন দ্য ICS এক্সাম দি ওয়েস্ট বেঙ্গল পিপল হ্যাভ গট a nice chief minister missing a nice chief secretary missing a nice chief secretary আমরা এটা বলছি যে সেই পশ্চিমবঙ্গের এই রূপান্তর, এটা আমাদের জন্য মানে আমরা যারা মধ্যপন্থী রাজনীতির কথা বলি তাদের জন্য উদ্বেগের বিষয়। যে আবু রুশদ, আপনার কাছে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বাধীন সেই সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে উচ্চ আদালতে। এটার মধ্যে উল্লেখ করা হয়েছে তার সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতা নিয়েও এই রিটে বলা হয়েছে। এখন যদি যে কেউ বাংলাদেশের নাগরিক, যে কেউ এগুলো রিট করতেই পারে, যে কোনো বিষয়ই করতে পারে। যেমন ধরেন বাংলাদেশের কোনো নাগরিক ভারত থেকে তুলা আমদানি বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেন তুলা আমদানি করা হচ্ছে সে বিষয়েও রিট করতে পারে, কোনো বাধার কিছু নেই। বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশ ভারত চুক্তির বিরোধিতা করেও রিট করতে পারে। তারপরে আপনার রাশিয়ার সাথে যে রূপপুর পারমাণবিক
প্রকল্প যে এটা করা হয়েছে, যে এত টাকা পয়সা চুরি করেছে, এটা নিয়েও রিট করতে পারে। রাশিয়া থেকে কেন মানে আপনার আমাদের সেনাবাহিনীর জন্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আনার নাম করে অর্ধেক এনে তারপরে বাকিটার মিসাইলগুলো আনা হয়নি, লাঞ্চার আনার, এগুলো নিয়েও রিড করতে পারে। তা আমরা ওগুলো দেখছি না আর কি, আমরা দেখছি এক পাশে রিড করা হচ্ছে আপনি যেটা বললেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার অনেক অদক্ষতার পরিচয় দিয়েছে, কোনো সন্দেহ নেই। তারা সংস্কারের নামে সময় ক্ষেপণ করেছে, কোনো সন্দেহ নেই। তাদের সময়ে উগ্রবাদের উত্থান ঘটেছে, চরম উত্থান ঘটেছে কয়েকটা জায়গায়। যেমন বাংলাদেশ থেকে এখান থেকে আফগানিস্তানে গিয়ে সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে, সে খবরও আছে, কোনো সন্দেহ নাই। এখন বৈধতা নিয়ে রিট এর হতে পারে যে এটা কিভাবে এই সরকার গঠিত হয়েছে, এটা কেন ওই যে মঞ্জুভাই রাজনীতিবিদ আছেন, উনি আমার থেকে ভালো বলতে পারেন যে সংবিধানে কি বলে। যদি এগুলো সব কিছু হয় তাহলে ওনাদেরও কোনো অস্তিত্ব নাই, বিএনপিরও অস্তিত্ব নাই, জামাতেরও অস্তিত্ব নাই, কিছুই থাকবে না। তার কারণ তাহলে এই নির্বাচন কে করেছে, এগুলোও তো দেখতে হবে। তো এখন রিট তারপরেও করতে পারে। মাহবুব ভাই হয়তো আরেক কথা বলবেন, যে ধরেন করতে পারে, উনি আরেক কথা বলবেন, করতে পারে। আমি তো বললামই যে আপনারা সবাই সব দিক দিয়ে রিড করেন, তো এই রিটগুলো হয় না কেন বাংলাদেশে? যেমন ধরেন যেটা একটা বড় প্রশ্ন, যে সমস্ত চুক্তি করেছে, ঠিক আছে, এই চুক্তি যেমন কিছু যে বাণিজ্য চুক্তিটা যে সরকার থেকে চলে যাওয়ার মাত্র কয়েকদিন আগে করেছে, এটা একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের উপরে ছেড়ে দিলে ভালো তো, নিঃসন্দেহে যে তারা এটা পার্লামেন্টে আলাপ আলোচনা করে তারপরে এটা ঠিক করতেন। তার কারণ এই ধরনের কাজগুলো সেভাবেই করতে হয়। তো প্রশ্নটা হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, চট্টগ্রাম এবং মংলা পোর্টের যে আপনার চুক্তিটা হয়েছিল, মানে যেটা প্রোটোকলটা সাইন হয়েছিল, ওটা পুরোটাই আমার কাছে আছে, কোনো না কোনোভাবে আমার কাছে আছে। তো ওটা যদি আপনি পড়েন, ওখানে যে রুটগুলো আছে, ওখানে যে শর্তগুলো আছে, যে ডিরোগেটরি মানে ধারাগুলি আছে, তো সেগুলো তখন কেউ কি প্রতিবাদ করেছে? যারা এখন রিড করছে, আজ পর্যন্ত আমি শুনিনি কেউ এগুলোর প্রতিবাদ করছে। যে এই যে ট্রান্সশিপমেন্টের নাম করে নাম কস্তে মূল্য এপাশ থেকে ওপাশে গাড়ি যেত, সেগুলোর কি কেউ প্রতিবাদ করেছেন, কোনো রিড করেছেন? তা করা হয় না। তখন হয়তো চেতনা জাগ্রত হয় না, এখন হয়েছে না, চেতনার আমি প্রশ্ন টানছি না। আমাদের দেশের কথা হচ্ছে যে, আমার কথা হচ্ছে ভারত থেকে তুলা আমদানি করা বন্ধ করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হলো, আমি এই প্রশ্নটা আবারও করছি। এর জন্য রিড করা দরকার, হ্যাঁ, যে কারণ আমাদের এটা হওয়া দরকার যে আমাদের তুলা ভারত থেকে আনতে হবে, ঠিক আছে? তাহলে সব বন্ধ হয়ে যাবে। যেমন ধরেন রাশিয়ান সৈন্য ভারতে নামার চুক্তি হয়েছে, যুদ্ধজাহাজ রাশিয়ার থাকবে ভারতে। আমাদের এই ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে দেখেন এটা নিয়ে কোনো শোরগোল নাই। তাহলে আমি বলেছিলাম যে কয়েকদিন আগে বলেছিলাম যে তাহলে কি ভারত রাশিয়ার কাছে বিক্রি হয়ে গেছে? আমাদের এখানে কথায় কথায় বলা হয় বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র। বাংলাদেশের জিওগ্রাফির দিকে যদি আপনি তাকান, এটার যে ভূকৌশলগত অবস্থান, সেখানে আপনি বাংলাদেশ কোনো বৃহৎ রাষ্ট্রের ছত্রছায়া ছাড়া আমাদের স্বাতন্ত্র্য, সক্রিয়তা, সার্বভৌমত্ব কোনো কিছু টিকিয়ে রাখতে এত সহজ না। আপনার এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। বাংলাদেশকে কোনো না কোনো বড় রাষ্ট্রের সহায়তা লাগবে। যেমন জেনারেল জিয়াউর রহমান, আবার ওনার প্রসঙ্গ তুলি, তার কারণ উনি একমাত্র আমাদেরকে এই দিকগুলো দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মুসলিম দেশগুলোর সাথে যে সামরিক সম্পর্ক তৈরি করেছিলেন, সেজন্য বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে ছিল। 3 বার ভারত আমাদেরকে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিল, এই চাওয়ার তৈরি হয়েছে, ঠিক করেছিল, তারপরে অ্যাটাক করতে পারিনি। কেন পারিনি? চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। আমরা এগুলো ভুলে যাচ্ছি সব। আমরা আছি হুজুকের মধ্যে, হাইপের মধ্যে। আমাদের চিন্তার মধ্যে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছি। আমাদের এখানে গুজব ছড়াচ্ছে কি যে সেন্ট মার্টিনে মার্কিন সৈন্য নেমে গেছে। আমাদের আর্মির সাথে প্রতি বছর মার্কিন সেনাবাহিনীর একটা মহড়া হয়। ভারতীয় আর সেনাবাহিনীর সাথে যে কত মহড়া হয় সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে? কোনো নাগরিক ভারতের প্রশ্ন তোলে? কোনো ভারতের মিডিয়াকে, সাংবাদিককে প্রশ্ন করতে দেখেছেন যে রাশিয়ান সৈন্য বা রাশিয়া ভারতে নেমেছে বলে ভারত বিক্রি হয়ে গেছে? ভারত তো এত বড় একটা রাষ্ট্র, ও সেনাবাহিনী এত বড়। তো ভারত বিক্রি না হলে বাংলাদেশ তো কিন্তু কথায় কথায় বিক্রি হয়ে যায়। আপনি এটা কন্টিনিউয়াসলি আপনি শুনবেন যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। বাংলাদেশ, আপনি যত কথা বলেন না কেন, এই যে সার সংকট আসছে, এখানে আপনি আগেও বলেছিলাম আমি, আপনি সার কোথা থেকে আনবেন? রাশিয়ান সার বাংলাদেশের মাটির জন্য তো উপযুক্ত না। আপনার কাতারের থেকে এখন আনতে কষ্ট হবে, ওখানে অবকাঠামো অনেক ধ্বংস হয়েছে। তাহলে আপনার অপশন আছে কি? আপনি খোঁজ দেন ফিলিপাইন, জাপান, কোরিয়া, সাউথ কোরিয়া, আপনার এই থাইল্যান্ডের কোন দেশ থেকে আনার চিন্তা করছে। আমরা এখানে কথা বলে যাচ্ছি, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। সার আনতে গেলেও দেশ বিক্রি হয়ে যাবে। তাহলে আপনি করবেনটা কি? আমি আবারও বলি যে হ্যাঁ, ওই চুক্তিগুলো যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো সংসদে আলাপ করলে এই প্রশ্নটা আসতো না। এই যে ডক্টর আলী রিয়াজ সাহেব যে কাজগুলো করেছেন, যে সময় ক্ষেপণ করেছেন, নির্বাচনকে পিছানোর জন্য একটার পর একটা চেষ্টা করেছেন, তখন আমার মতো কিছু লোকই আপনার টেলিভিশনে বা অন্যান্য জায়গায় আমরা বলছিলাম যে না, নির্বাচন যত পিছাবেন তত বিপদ আসবে। এই যে দেখেন এখন বিপদগুলো আসছে। আপনার প্রশ্ন তোলা হচ্ছে যে এগুলো সাংবিধানিক ভিত্তি কী থাকবে, আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে। কিন্তু এই তোলাগুলোকে আমি মনে করি যেগুলো উদ্দেশ্যমূলক।
আপনি সব কিছু নিয়ে সব সময় কিছু করতে পারবেন না, তাহলে আপনার রুট চলে যাবে, অনেক কিছু আপনাকে বাদ দিতে হবে। তা আপনি সব কিছু কি বাদ দিতে পারবেন? হ্যাঁ, আমি আবারও বলি যে বাংলাদেশের এই বিক্রি করে দেওয়ার নাম করে বা এই ধরনের যে হাইপগুলো তোলা হয়, এটা শুধুমাত্র আপনি আরেক দিকে তাকান, ভারতের দিকে, তাহলে বুঝতে পারবেন। তো এইগুলা একটা স্যানিটি আসা দরকার। এগুলো আমার মনে হয় যে সংসদে এইগুলো বিষয়গুলো তোলা দরকার, সব দলই আছেন সেগুলো, তারা এই বিষয়গুলো আলাপ করা দরকার। এবং এইখানে শুধুমাত্র ওই যে মার্কিন বাণিজ্য চুক্তি না, এই যে এক একটার পর এক একটা চুক্তি করেছে, কিভাবে চিটাগাং এবং মংলা পোর্টের প্রোটোকল সাইন করেছে উইদাউট ইনফর্মিং দ্য পার্লামেন্ট, আওয়ামী লীগ করেছে, সেটা কেন প্রশ্ন তোলা হচ্ছে না? কেন বিএনপি জামাতের লোকেরা রিড করছে না? সেই প্রশ্নগুলো তোলে। কেন ওইভাবে তখন এই যে আপনার চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছিল, সেইগুলো কেন প্রশ্ন তোলা হচ্ছে না? আমি পাভেল ভাইয়ের কাছে তাহলে একটু এই বিষয়ে জানি যে বিগত দিনে যেই চুক্তিগুলো হয়েছিল দেশের স্বার্থ বিরোধী, আপনারা মাঠে ময়দানে এগুলোর ব্যাপারে প্রতিবাদ করেছিলেন, সংবাদ সম্মেলন করে বলেছিলেন, সেগুলোর ব্যাপারে কোনো রিভিউ করার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, রিভিউ করার সুযোগ তো আছে। তবে একটা জিনিস হলো কি, যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন চুক্তিগুলো হয় এবং সেই চুক্তিগুলোর প্রেক্ষিতে যখন কোনো কার্যকরণ শুরু হয়ে যায়, যেমন ধরুন আপনি আমাদের দেশে যে সমস্ত প্রকল্পগুলোর কথা এই একটু আগে রুদ ভাইয়ের কাছে শুনলেন, যে আমাদের রাশিয়ার কাছ থেকে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সহায়তা নিয়েছি, চীনের কাছ থেকে আমরা কর্ণফুলী টানেল করার সহায়তা নিয়েছি, পদ্মা রেল সেতুতে তাদের অংশগ্রহণের জায়গা আছে, জাপানের কাছ থেকে আমরা মেট্রো রেল প্রকল্পের সহায়তা নিয়েছি। তো এগুলোকে রিভিউ করতে যাওয়ার সাথে সাথে যে লিমিটেশনটা যেটা, সেটা প্রকল্পগুলো তো হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে গেছে। আপনি এর ভেতর থেকে ত্রুটিগুলো হয়তো চিহ্নিত করা যাবে, কিন্তু প্রকল্পগুলোর ক্ষেত্রে একদম তার ঠিক আগের জায়গায় তো নেওয়া যাবে না আসলে। সেজন্য সেদিন শুনছিলাম যে এই যে আপনার রেসিপ্রোকাল ট্যারিফের যে চুক্তিটা 9 তারিখে সম্ভবত ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছে নির্বাচনের মাত্র 3 দিন আগে, ওই চুক্তিটার ব্যাপার নিয়ে সেই সময়কার প্রেস সচিবকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এটা খুব জরুরি ছিল কেন ওই সময় করার জন্য। তো তারা তো এটাকে ডিফেন্ড করার চেষ্টা করে, অনেকদিন আগে থেকে আলোচনা চলছিল, সুতরাং চুক্তিটা তারা করে ফেলেছেন এবং বলেছে যে এটা তো সুযোগ আছে, কোনো লেখা আছে একটা ক্লজে যে যদি কেউ কোনো পক্ষ মনে করে যে চুক্তিতে সে থাকবে না, সেখান থেকে তারা সরে যেতে পারবে। তো প্রশ্নটা হলো কি যে আপনি যখন একটা চুক্তি করেন এবং সেই চুক্তির ক্ষেত্রে যদি পক্ষের শক্তিগুলো কিন্তু বুঝতে হবে যে আমার অবস্থানটা তাদের অবস্থানটা কী। সেখানে আপনি চাইলেই সরে আসার ব্যাপারটাকে হয়তো মুখে বলাটা সোজা, কিন্তু এর বাস্তবতাটা কতটুকু সেটা তার চাইতে না করে যদি 3 দিন অপেক্ষা করার কথাটুকু তারা যদি বলতেন সৎ উদ্দেশ্য নিয়ে যে 3 দিন পরে একটা নির্বাচন হচ্ছে, কী দরকার আছে এখন আমরা করি, এই প্রশ্ন তো উঠবেই। খুবই তারা এটুকু বোঝার মতো কি তাদের বুদ্ধি ছিল না? নিশ্চয়ই তারা জানতেন। কিন্তু একটা নির্বাচিত সরকারকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলা, দেশের মানুষের জন্য এমন একটা ব্যবস্থাপনার দিকে যাওয়া যে সেখানে তারা এগ্রিড 20%কে 19%-এ নামিয়ে এনেছেন, 1%-এর বেনিফিট নেওয়ার জন্য তারা এত বড় একটা চুক্তি করেছেন। এবং যেখানে হয়তো যে ক্লজগুলো যেটা তারা বলেছিলেন যে প্রকাশিত হবে না, কিন্তু আলটিমেটলি তো এটা প্রকাশিত হয়েছে, আমরা সব জানি ওটার বিস্তারিত। এবং সেখানে অসংখ্য বিষয়াদি আছে যেগুলো ওই চুক্তির ভেতরে থাকার ব্যাপারটা রিভিউয়ের একটা সুযোগ তো নিশ্চয়ই ছিল। তখন এই ব্যাপারটিতে তারা যদিও যুক্তি দেখাচ্ছেন যে বলা হয়েছে, প্রশ্নটি হচ্ছে যে একটা রাজনৈতিক দল কিন্তু একটা দল হিসেবে একটা চুক্তি বিশ্লেষণ এভাবে করতে পারে না, তাদের একটা বিশেষজ্ঞ দলের প্রয়োজন হয়। কারণ প্রত্যেকটা জায়গাতেই শুধুমাত্র পলিটিক্যাল ভিউ দিয়ে বা পলিটিক্যাল অভিজ্ঞতা কোনো একটা বাণিজ্য চুক্তির বিশ্লেষণ করার সক্ষমতা পুরোপুরি রাখে না। সেখানে বাণিজ্য বিশেষজ্ঞ যারা থাকেন, আন্তর্জাতিক বাণিজ্য যারা বোঝেন, তাদের সমন্বয়ে তারা যদি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা ক্লজের ব্যাপারে যদি বিশ্লেষণ করে যদি দেশের মানুষকে জানাতেন যে এই জায়গাগুলোতে আমাদের এই অসঙ্গতির জায়গাগুলো আছে বা এটাতে ভালো মন্দর এখানে আছে, তখন একটা সার্বজনীন একটা কনসেনসাস তৈরি করার মধ্যে দিয়ে সেই চুক্তি করা না করার একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি হতো। এখন শুধুমাত্র একটা চুক্তি স্বাক্ষর করে আমি আপনার দিকে ঠেলে বললাম যে আপনার যদি পছন্দ না হয় আপনি তো বাতিল করতে পারেন, এটা কোনো রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ এটা নয়। সুতরাং এই প্রশ্নটা থাকবে। এই প্রশ্নের ক্ষেত্রে রিট যেটা হয়েছে হয়তো সেটার উদ্দেশ্য সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই জন্য চাই না যে রিট করার অধিকার সবারই আছে। যদি আদালত মনে করেন যে এর গ্রহণযোগ্যতা নেই, আদালত সেটা খারিজ করে দেবেন। আর যদি তারা এন্টারটেন করতে চান তাহলে পক্ষ বিপক্ষ তার যুক্তি তর্কের মধ্যে দিয়ে একটা ফয়সালার সমাধান আনবেন। তবে এটা ঠিক যে একটা শান্তিপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করা দরকার, শুধুমাত্র এই চুক্তি নিয়ে না, আমাদের যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের অন্যান্য যে জায়গাগুলোতে অসমতাগুলো যেটা রয়েছে সেগুলো নিয়ে আমাদের এই বাণিজ্য প্রোটেকশনকে নিশ্চিত করার জন্য যে আলোচনাটা সামনের দিকে নেওয়া দরকার, সেটার ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত থেকে সামনে নিয়ে অন্তত সেই জায়গাতে এই কথাগুলো তোলা যে আমাদের জন্য তো এই ব্যাপারগুলো খুব সহজ না। কারণ
দূরত্বের কথা চিন্তা করতে হবে, একটা পণ্য আনার ক্ষেত্রে যে সম্ভাব্য যে ঝুঁকিগুলো আছে সেগুলোর কথা চিন্তা করতে হবে। ফলে এই পণ্য মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে এটা আমাদের জন্য হয়তো গ্রহণ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। সুতরাং আপনি কমিটমেন্ট করলেন $2 বিলিয়ন আপনি তুলো কিনবেন, কিন্তু সেটার ক্ষেত্রে আপনি পরিমাণগতভাবে আপনি কতটুকু পাবেন, অন্য জায়গা থেকে নিলে তার চাইতে বেশি পেতেন কিনা অর্থমূল্যের সমান পরিমাণে, সেই কথাগুলোকে এনে আমাদের জাতীয় স্বার্থের প্রেক্ষিতে এই আলোচনাগুলো হতেই পারে। এবং এটা আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও এটাকে গ্রহণ করা বা আলোচনা টেবিলে নেওয়া খুবই অসম্ভব কোনো কাজ তা নয়। একটা নির্বাচিত সরকারের যে শক্তিটা থাকে সেটা নিয়ে এই ব্যাপার নিয়ে আলোচনা করার ক্ষেত্র তৈরি করা এবং সেটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করা উচিত, এটা আমার মনে হয়। জি, মাহবুব কামাল। আমি একটু পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে চাচ্ছি। জি, সেটা হচ্ছে, একটা হলো যে প্রশ্ন উঠছে যে ইউনূস সাহেব তো 3 দিনের তো ব্যাপারে ছিল, তাই না? এটা কেন ইলেক্টেড বডির কাছে ছেড়ে দিল না? এটা আমার যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে ইট ওয়াজ এ সেফ এক্সিট পলিসি ইউনূস সাহেবের, যে আমি করলাম চুক্তিটা, সো আমেরিকার গুড হিউমারে থাকার একটা চেষ্টা ছিল এটা। তা না হলে 3 দিনের আগে এটা করার কথা না। 2 নম্বর কথা, রুশ ভাইয়ের একটা যে কথা সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা উনি বললেন আমাদের যে ছোটত্ব, আমাদের যে জিওগ্রাফিক্যাল যে স্মলনেস, এই কারণে আমাদের একেবারে নিজস্ব উপায়ে চলাটা একটু কঠিন। এটাই ছিল স্পিরিট, একদম এক্স্যাক্টলি তাই। এবং এইটা আমি যখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করে রাজনীতি করার চেষ্টা হচ্ছিল ইন দ্য বিগিনিং অফ মানে 5ই আগস্টের পর তখন কিন্তু আমি টক শোগুলোতে এই কথাগুলো বলার চেষ্টা করছি। এখন যেটা বলতেছি সেটা দেখেন, আমরা এই যে মানে উইকার নেশনদের উইপন হচ্ছে অরেটরি। আমাদের যেহেতু উইপন মানে এমনি উইপন নাই, স্ট্রঙ্গারদের সাথে আমাদের ফাইট করতে গেলে আমাদের অরেটরি দিয়ে ফাইট করতে হবে। আর আমাদের কাউন্টার পার্টকে, যারা আমাদের মানে প্রতিপক্ষ, তাদেরকে গুড হিউমারে আনতে হবে কথা দিয়ে এবং কনভিন্স করে এটা করতে হবে। এইটা হুমকি দামকি দিয়ে ইন্ডিয়ার সাথে পারা যাবে না। হুমকি দামকি দিয়ে, এই যে 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দিব, তো সেইটা মানচিত্র পাল্টে দেবো, কত রকমের কথা শুনছি না, সমস্তগুলো একেবারে অ্যাবসার্ড, আনরিয়ালিস্টিক এবং একেবারে টু বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার। হ্যাঁ, এইটা এত পাগলামি হয়েছে এটা এই দেশে। হ্যাঁ, তো ফলে এখন কিন্তু বোঝা যাচ্ছে এই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করার যে পলিটিক্সটা করছে এখন কি দাঁড়াচ্ছে। এখন দেখেন পুরো জিনিসটাই কিন্তু আস্তে 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 জিনিসটা বোঝা যাচ্ছে আর কি। আমার কথা হলো যে এই যে মানে আমরা ঠিক আছে, আমরা একা চলতে পারবো না, ওকে ফাইন, কিন্তু দিস ফার অ্যান্ড নট ফার্দার এইটা থাকতে হবে। দিস ফার অ্যান্ড নট ফার্দার। একা চলতে পারবো না মানেই হচ্ছে যে আমি একেবারেই আমার সব কিছু মানে একেবারে বন্ধক রেখে দিব, এইটা ঠিক না। হ্যাঁ, কি পরিমাণে থাকতে হবে সেইটা একটা বড় ব্যাপার। যেমন আমি বলি, আমেরিকার সাথে যে চুক্তিটা না, এই চুক্তিটা অ্যাবসোলুটলি এইটা একেবারেই মানে বাংলাদেশটা একেবারেই আমেরিকার, আমি কলোনি বলবো না, সেমি কলোনি হয়ে যাবে। যেমন এই কতগুলি জিনিস আমি পুরো পড়ে দেখছি, 32 পৃষ্ঠা আমি একদম থরো পড়ে দেখছি আমার মানে টকশো করার খাতিরে। যেমন ধরেন একটা আছে, এইটা কোন, হ্যাঁ ঠিক আছে বোয়িং কিনলাম, বা ধরেন আচ্ছা ওইটা পরে আসতেছি, আমেরিকার পণ্যের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ইজ ইট ফেয়ার? তাদের পণ্য নিয়ে, তাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। আপনি যা কিছু, আপনি জেনেটিক্যালি মডিফাইড ফুড এখানে, যেটা এখানে আমার উনি তো পাবেল ভাই বলতে পারবেন, আমাদের জেনেটিক্যালি মডিফাইড এখানে তো নাই এখন। এবং এইটা যদি মানে কি এটা আবার আসা শুরু করে, হ্যাঁ, তাহলে তো আমাদের হোল হেলথ সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। আমাদের মানে খাদ্যাভ্যাসের যে আমাদের যে ট্রেডিশন, সেইটা তো চেঞ্জ হয়ে যাবে। এবং এটা এবং ওভারনাইট এটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কি বিরাট ব্যাপার। আচ্ছা, তারপরে তাদের যে নিরাপত্তা, আমেরিকার নিরাপত্তা, তাদের নিষেধাজ্ঞা, এগুলিকে ফলো করে আমাদের স্ট্র্যাটেজি সেভাবে সাজাতে হবে। কেন বাবা? কি কারণে? তাদের কোথায় কোথায় নিরাপত্তা ইস্যু আছে, কোথায়, যেমন ধরেন আমেরিকার আমরা, হ্যাঁ ঠিক আছে, এটা ট্রেড চুক্তি হইতে পারে যে আমরা ঠিক আছে ওখান থেকে জিনিস আনবো, বোয়িং বলেন বা কৃষি পণ্য বলেন বা ধরেন তেল বলেন, যাই বলেন, এগুলো আনলাম, ঠিক আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই যে স্ট্র্যাটেজিক ব্যাপার এবং সিকিউরিটির ব্যাপার,
সেই ব্যাপারগুলিকে তো তাদের সাথে সিঙ্ক্রোনাইজ করতে হবে, কেন কোয়েনসেট করতে হবে তাদের সাথে। এইখানে এই রিজিয়নের মূল দ্বন্দ্বটা কি আমাদের এই যে বে অফ বেঙ্গল, এইটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম আপনার চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাই তো এইটাই তো এখানকার মানে জিও পলিটিক্সের মেইন কন্ট্রাডিকশনটা। তো সেইখানে যদি আমাদেরকে যদি জোর করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্টনার করা হয়, মানে তাদের আলটিমেট তো এইটাই আমাদের উইকার নেশন হিসাবে আমাদেরকে করা, তাইলে চায়নার সাথে আমাদের কি হবে? চায়নার সাথে তো আমাদের অনেক ধরনের ব্যাপার আছে, তাই না? ফলে আমি যেটা বলি যে ঠিক আছে, আমরা মানে চুক্তি করব বা আমাদের এক্সিস্টেন্সের জন্য, যেহেতু আমরা মানে কি বলে যে উইকার নেশন, আমাদের রিসোর্স কম, আমাদের কম করতে হবে, কিন্তু ওইটা তো রাখতে হবে, দিস ফার অ্যান্ড নট ফার্দার। এইটা যদি আমরা ভুলে যাই তাইলে তো আর হবে না। হ্যাঁ, তো ফলে আমি চুক্তিটা যারা ভালোভাবে পড়ছে তারা দেখবেন যে ওখানে কতগুলি বিষয় আছে, এগুলি যেমন ধরেন যে এই চুক্তির ফলে আমি তো বলি আমাদের পোলট্রি এবং ডেইরি মারাত্মক রকমের হুমকির মুখে পড়বে, মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের পোলট্রি এবং ডেইরি, এবং মানে ডেইরি টেরিগুলি মানে যে কী বলে মিল ভিটা টিটা এগুলো বন্ধ হয়ে যেতে পারে, এরকম সিচুয়েশন দাঁড়াতে পারে। হ্যাঁ, তো ফলে যতটুক না হইলেই নয়, সেইটুক করলে বরং এটা একটা ভালো হইতো। আর এটা তো ঠিক যে রিড করা হয়েছে, এইটা তো ইউনূস সাহেব তো আমি তো বলি যে এরকম নির্বিকার, এরকম ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, এরকম আমি একেবারে বলি অ্যান্টি পিপুল গভর্নমেন্ট আর আসে নাই। হ্যাঁ ঠিক আছে, ওই 16 বছরের যে আওয়ামী রেজিম, এটা একটা দুঃশাসন, ওকে ফাইন, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে লাস্ট 10 ইয়ার্স, আমি ওই প্রথম 5 বছর ধরবো না, কারণ ওইটা তো ইলেক্টেড গভর্নমেন্ট ছিল। লাস্ট 10 ইয়ার্স এটা চরম একটা টিরানি ছিল, ওকে ফাইন, কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল না। তাদের একটা ওই গভর্নমেন্টের একটা ম্যানেজেরিয়াল একটা তৎপরতা আমরা দেখছি ক্রাইসিস মুহূর্তে, যেমন করোনার সময় বা একটা ম্যানেজমেন্ট দেখছি তারা। হ্যাঁ, তারা একদিকে অপোজিশনকে কোণঠাসা করে অপোজিশনের উপরে চালাইছে, স্টিম রোলার চালাইছে, আবার কিন্তু পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয় সেভাবে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি তারা, এগুলো অস্বীকার করলে কিন্তু হবে না। হ্যাসকাটানে বলে দিলাম সব কিছু, এটা ঠিক না। আমি কালোকে কালো বলতে হবে, হোয়াইটকে হোয়াইট বলতে হবে। ফলে কিন্তু আমরা কোনো ম্যানেজারিয়াল স্কিল দেখি নাই এই ইউনূস গভর্নমেন্টের কোনো ক্রাইসিসে, কোনো কিছুতে। এই যে হামের যে ব্যাপারটা, একটা অদক্ষ, একটা নির্বিকার, হ্যাঁ, শুনেন এইগুলি বলে একটা লং ডিসকাশন, আপনার 2-4-5 মিনিটে হবে না, বুঝছেন? এগুলি এক্সপ্লেন যদি করতে হয়, হ্যাঁ, তো ফলে এটা রিড হইতেই পারে যে তার যে অদক্ষতা, তার যে এই যে যেমন হামের ব্যাপারটা। আসবো মুজিবুর রহমান মঞ্জু, আসলে মাহবুব খান ভাই বলছিলেন, আমিও শুনছিলাম এই কথাগুলো। আসলে বিএনপি সরকার ক্ষমতায় এখন আসলে মুশকিল। আসলে যখন ওই সময়টা ছিল তখন এগুলি নিয়ে আলোচনা করলে তো, বা তাদের পক্ষের কেউ থাকলে জবাব দিতে পারতো নিশ্চয়ই। তো আপনার কাছে প্রশ্ন এটাই যে এন্টি পিপল গভর্নমেন্ট কিংবা ইনঅ্যাক্টিভ সরকার, সার্বিকভাবে বলি, প্রথম কথা হচ্ছে যে রিট পিটিশনটা হয়েছে, জি, আমরা এই আশঙ্কাটা অনেক আগ থেকেই করছিলাম। কারণ আমাদের যে ট্রানজিশনটা হয়েছে, ধরেন একটা গভর্নমেন্ট, আমাদেরকে সবসময় আমরা পরিবেশ পরিস্থিতি ভুলে যাই খুব সহসা। একটা গভর্নমেন্ট দীর্ঘ সময় ধরে এখানে অবৈধভাবে জেঁকে বসেছে, ভোট কারচুপি করেছে। মাহবুব কামাল ভাই অদ্ভুতভাবে বললেন যে খুব ম্যানেজমেন্ট ভালো ছিল। ভাই, বাংলাদেশের ব্যাংক খালি হয়ে গেছে, বাংলাদেশের, না আপনার বলা, আপনি প্লিজ আমি একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন, এত অসহিষ্ণু হবেন না। এখনো আওয়ামী লীগের প্রেম থাকতে পারে, অসুবিধা নাই। প্রথম কথা হচ্ছে যে যেখানে আপনি দেখেন মানে রিজার্ভ কমে এসেছে, কোথায় ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, টাকা পাচার হয়ে গেছে। শেখ হাসিনা বাহাদুরি করে বলতেছে আমার পিয়ন 400 কোটি টাকা। এটা গুড ম্যানেজমেন্ট? এটা পিপলের ম্যানেজমেন্ট? আপনি বিরোধী দলকেও মারছেন, দেশের টাকা মারছেন, এবং আর কিছু বাকি ছিল আওয়ামী লীগ নিজের লোককে নিজে মারা। সুতরাং এই মানে ইউনূসের কথা বলে বা বর্তমান কথা বলে শেখ হাসিনারকে দেওয়ার কোনো সুযোগ নাই। ইউনূসের পিরিয়ডের বিষয়টা আমরা পরে যাই। প্রথম কথা হচ্ছে যে একটা গভর্নমেন্ট পালিয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা শূন্যতা, এখানে কোনো সরকার নাই, বিচারপতি নাই, পার্লামেন্ট নাই, ডিসি নাই, পুলিশ নাই, কিছু নাই। সেই অবস্থায় যেই ট্রানজিশনটা হয়েছে, এবং সেখানে সবার একটা ঐকমত্য ছিল। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার বলতে তো আমাদের সংবিধানে কিছু নাই, তাইলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ফরম্যাটে গেলাম কার, মানে কিসের ভিত্তিতে?
একটাই উত্তর, ঐকমত্যের ভিত্তিতে। সবাই মিলে বলছে যে ঠিক আছে ইউনূসকে এনে দাও, দায়িত্ব দাও। এবং প্রফেসর ইউনূসের যেদিন শপথ হচ্ছে সেদিন তো সব দলের লোকেরা একসাথে ছিল না? তো এখন আমরা যখন এসে আবার কনস্টিটিউশনাল প্রশ্ন তুলব, স্বাভাবিকভাবেই যেটা রুশদয় বলেছেন যে এখন ওইটাকে যদি আপনি অবৈধ করেন আপনার পরবর্তী সবটাই অবৈধ হবে। একই জিনিস 111-এ কী হয়েছে? একটা অবৈধ রেজিম আসছে না? সেখানে তো কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার নাই। কীভাবে রাষ্ট্র চলেছে পুরোটাই তো আপনি হিসাব করলে দেখবেন কনস্টিটিউশনে কোনো ব্যাখ্যা পান না। কিন্তু আওয়ামী লীগ তাদের সাথে চুক্তি করে এক ধরনের তাদেরকে ওই যে এটাকে কী বলে আমরা বলি সেফ এক্সিট ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে এরকম পরিস্থিতিতে আমাদের একটা ঐকমত্যের ভিত্তিতে এই সময়টা চলেছে এবং এটাই হতে হয়। এরপরে যখন আপনি আবার নিয়মতান্ত্রিক জায়গায়, সাংবিধানিক জায়গায়, পার্লামেন্টারি জায়গায় আসবেন, অতীতের জায়গাটাকে আপনাকে একটা ইন্ডেমনিটি হোক বা একটা পোস্ট এফেক্ট বলে আমরা যে বৈধতা দেওয়ার এটা দিতে হয়। এবং এটা যদি দেয়া না হয় এটা কিন্তু এই গানে যুগ যুগ ধরে টানতে হবে, ঠিক আছে? এবং যেটার লক্ষণ আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে হয়তো আপনি কোর্ট টোটকে কোনোভাবে ম্যানিপুলেট করে এই রিট বাতিল করে দিবেন, কিন্তু ফিউচারে তো একই জিনিস, এটা তো আবার চ্যালেঞ্জ হবে। পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে না? জিয়াউর রহমানের প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জ হয়েছে আদালতে এবং এসে বাতিল করে দিয়েছে। পঞ্চদশ সংশোধনীও তো বাতিল হয়েছে। সো আমি যেটা মনে করি যে আমরা কিন্তু ক্ষমতার আবহে বিরোধী দল সরকারি দলের ঝগড়ার মধ্যে আমরা কিন্তু জটিল জিনিসটাকে এখন গায়ে মাখছি না। ফিউচারে এটা গায়ে সবারই আসবে। সেজন্য এটা বেসিক্যালি দায়িত্বটা বিএনপির এক নাম্বার। দ্বিতীয়তভাবে এখানে জামাত বলেন, এনসিপি বলেন বা আমরা অন্যান্য যারা এই আমরা হয়তো সমালোচনা করছি আজকে ইউনূসকে এটা সেটা, ঠিক আছে। মনে রাখতে হবে যে আমরা সেটা ভুলে যাচ্ছি যে একটা সারা পৃথিবীতে এই ধরনের সিচুয়েশনে আপনি মিলাইতে পারবেন আমাদের গণ অভ্যুত্থানের সময় যেই শূন্যতা তৈরি হয়েছে, পৃথিবীর কোথাও এরকম শূন্যতা তৈরি হয়েছে? আমরা তো নেপালের কথা বারবার বলি, গণ অভ্যুত্থানের কথা তুলনা করা যায় নেপালের গণ অভ্যুত্থানের সাথে? আমরা তো কথায় কথায় বলি চিফ জাস্টিস থেকে ইমাম পর্যন্ত পালাই গেছে। আমাদের ধানমন্ডি এই যে লেকের মধ্যে বাথরুমের যে পাহারাদার ছিল যেগুলো, ওই যে টয়লেট, পাবলিক টয়লেটের, ওরাও সব পালাই গেছে। এখন কথা হচ্ছে এই রকম সর্বাত্মক পালিয়ে যাওয়ার ঘটনা এবং সর্বাত্মক তো হয় নাই অতীতে। তাহলে আপনাকে মনে রাখতে হবে সেরকম একটা সিচুয়েশনে ডক্টর ইউনূস টেক ওভার করেছে। ডক্টর ইউনূসকে আমরা সমালোচনা করেছি যে উনি ওনার পিরিয়ডে ওনার দক্ষতা, ওনার কাছ থেকে আমাদের যে পাহাড় সম প্রত্যাশা ছিল সেটা উনি ফেল করেছেন। ফেলটা কীভাবে করেছেন দেখেন, প্রথমে এসেই উনি এনজিও ভিত্তিক লোকদেরকে দিয়ে রাজনৈতিক লোকদেরকে উনি অবহেলা করা শুরু করলেন। আবার এরপরে উনি রাজনীতির কোলে এমনভাবে উঠলেন তখন আর কিছুই না, তখন একদিকে ওনার এক বগলের নিচে বিএনপি, বুকের মধ্যে এনসিপি, বাম পাশে জামাত। উনি জাদুঘর উদ্বোধন করতে যান, সেখানেও 3 দলকে বগলে নিয়ে গেছেন। উনি জাতিসংঘে যাচ্ছেন, সেখানেও 3 দলকে নিয়ে গেছেন। তার মানে কি? এরপরে নিয়োগে দেখা গেছে জামাতকে কিছু ভাগ দিচ্ছেন, বিএনপিকে কিছু ভাগ দিচ্ছেন, এনসিপিকে কিছু ভাগ দিচ্ছেন। এই ভাগ বাটোয়ারার ওনার অদক্ষতার ফলে আমাদের এই যে পরবর্তী লাস্টের দিকে যেগুলো হয়েছে আমরা ফেস করেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আপনি তো এখন যদি আপনি বলেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে যে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, ওনারা করেছেন। কিন্তু মব বলেন, বিশৃঙ্খল অবস্থা বলেন, সেই বিশৃঙ্খল অবস্থা তো হয় না। এখনও তো বিএনপি পারছে না মব কন্ট্রোল করতে। এখন তো বিএনপি নিজের দলের মব কন্ট্রোল করতে পারছে না। কালকে কুমিল্লা সদর উপজেলায় তাদের সভাপতিকে গ্রেফতার করে পরে রাত্রেবেলা ছেড়ে দিতে হয়েছে। এখন মনে রাখতে হবে যে আমরা শুধু বিরোধিতার জন্য বা আমাদেরকে রাষ্ট্রটাকে বাঁচাইতে হবে। রাষ্ট্রটা কিন্তু খুব জটিল জায়গায় চলে যাবে। আমরা এখনও যেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমাদের যে একটা গণতন্ত্রের রূপান্তরের জায়গায় গেছি, এটাকে সাংবিধানিক সংস্কার বলেন, ঐকমত্যের জায়গায় গিয়ে যদি এটাকে আমরা, যেমন ধরেন ডক্ট্রিন অফ নেসেসিটি আমরা যেটা বলছি 106-কে আমরা এতদিন আমি দেখেছি বিএনপির বন্ধুরা এটাকেই বলেছেন যেটা সাংবিধানিক সরকার। এখন তো অনেকে বলছেন যে যেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যেই ফরম্যাটে এই 106 হওয়ার কথা সেটা সেই ফরম্যাটে হয় নাই। বিচারপতিরা কোথায় ছিল? বিচারপতিরা ফুল কোর্ট মিটিং করেছে কিনা? মাহবুব কামাল ভাই প্রশ্ন তুলেছিলেন না? কোনটা? এই যে যেইটাকে বলা হচ্ছে ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি, ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে, কনস্টিটিউশন অফ 106-এর ভিত্তিতে যে বৈধতাটা নেওয়া হয়েছে সেটার, আচ্ছা প্রথম কথা হচ্ছে ফান্ডামেন্টাল কোশ্চেন যদি কেউ রেজ করে যে প্রেসিডেন্ট 106-এর মতামত চাইতে পারেন কিনা। সংবিধানে বলছে প্রেসিডেন্ট 2টা কথা ছাড়া আর কোনো কাজই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন না।
কথা এটা না, এটা তো মুখস্থ, বাইবেলের মতো করে মুখস্থ। দুইটা কাজ কি, উনি প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, উনি চিফ জাস্টিস নিয়োগ দিবেন। তাহলে 106-এর মতামত উনি সুপ্রিম কোর্টের কাছে চান, কার পরামর্শে চেয়েছেন? মানে সেখানে প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী তো নাই। সুতরাং এই জিনিসগুলো রিট পিটিশনে আমি মনে করি এগুলো ডেফিনেটলি এগুলো আজ হোক কাল হোক আসবে। আপনাকে এইটা ঐকমত্যের ভিত্তিতে সমাধান করতে হবে। সমাধান করলেও যদি কোনোদিন আবার আওয়ামী লীগ সরকার আসে, সংবিধান বদলায় আপনারা ফাঁসি দিয়ে দেবে, আপনাকে বিচার করবে, কোনো অসুবিধা নেই। আমার আগে যদি পাভেল ভাইয়ের ফাঁসি হয় এটা ভালো হবে, আপনার বেশি আগে সিরিয়াল আমি দিতে চাই না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা আপনারা দুজন না, ফাঁসি তো দিবে মাহবুব কামাল ভাই আমাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে ফ্লোর দিয়ে এই ফ্লোর দিবেন এই জায়গায় আমি যেটা মনে করি যে বাস্তবতার আলোকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করে আমাদের পথ চলতে হবে। এবং যিনি রিড করেছেন তিনি, আমি মনে করি, আমি তো মানে না বুঝেই বলছি যে এই কোশ্চেনটা রেজড করার জন্য এই রিডটা করেছেন, ভালো হয়েছে। এখন এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, ভালো হবে। জি ভাই শুনেন, সংক্ষেপে বলেন। দেখেন মঞ্জু ভাই, আমি কিন্তু স্পেসিফাই করছি করোনা ম্যানেজমেন্টের প্রশ্ন যখন হচ্ছে, আমি করোনা আমি বলছি করোনায় কোনো ম্যানেজমেন্টে ছিল না বাংলাদেশ, আপনি কম্পেয়ার করে দেখেন সারা পৃথিবীর সাথে। বলতে দেন আমাকে। আমি বলছি যে ক্রাইসিস হইলে সেখানে একটা ম্যানেজমেন্টের চেষ্টা হয়েছে। আপনি যেগুলি বলছেন এটা ম্যাক্রো লেভেলের বড় দুর্নীতির ব্যাপার, সেগুলি তো আমি বলি নাই। এই যে ব্যাংক ট্যাঙ্ক এগুলি সেগুলো বলিয়ে না, একদম চাপায় চলে যায় না, কিছু কিছু বলিয়েন। শুনে আমি অপ্রাসঙ্গিক কথা বলি না। দেখেন, মানে গত রেজিমে কোনো ভালো কাজই হয় নাই, এই কথা কেউই বিশ্বাস করবে না। হ্যাঁ, যে আওয়ামী লীগ আমার কিছুই হয় নাই বা সব ধ্বংসাত্মক, এটা কেউই বিশ্বাস করবে না। খামাকে বললে তো হবে না। পিকুলিয়ার কতগুলি জিনিস, আপনি যখন বলবেন যে পদ্মা সেতু ওদের টাকা মারার জন্য করছে, তো মেট্রো রেল টাকা মারার জন্য করছে, এইটা শহরের তাপমাত্রা বাড়াইছে, একটা না একটা কিছু আছেই। গত রেজিম আপনার দুঃশাসন, চরম দুঃশাসন, এই যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড, এগুলো তো অ্যাগ্রিড, এগুলোর ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, এগুলো সব অ্যাগ্রিড। কিন্তু কথাটা হচ্ছে যেভাবে দেখা হয় জিনিসটা, হ্যাঁ, বিষয়টা কিন্তু ওরকম না। খামাখা বললে হবে না। প্রত্যেকটা গভর্নমেন্টের কিছু ভালো দিক থাকবে, ভালোর পরিমাণ কারো বেশি, খারাপের পরিমাণ কারো কম বেশি, এরকম হয়। এবং যেটা জুলাই আগস্টে যেটা এটা এক্সট্রিমে চলে গেছে, খারাপের এক্সট্রিমে চলে গেছে, দ্যাট ইজ অ্যাগ্রিড। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে পারি ভাই। যেমন ধরেন 5ই আগস্টের পরে ঢাকাতে, মানে বৃহত্তর ঢাকাতে 36 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা অকস্মাৎ এসছে। এটা হলো ম্যানেজমেন্টের দুর্বলতার একটা মানে নিকৃষ্ট উদাহরণ। 5ই আগস্টের পরে আপনি আগে এই ব্যাটারি চালিত রিক্সা এভাবে ছিল না। 36 লক্ষ যে ব্যাটারি চালিত রিক্সা এসছে, এই ব্যাটারিগুলো কোথা থেকে আসছে? একসাথে আজকে ঢাকা অচল হয়ে গেছে ধরতে গেলে। গ্রামের সব লোক চলে আসছে, গ্রামে কৃষিকাজের লোক নাই। আপনি হয়তো এইটা মিন করতে পারেন, কিন্তু মঞ্জু ভাই যেটা বলছে, আপনি যে আবার যুক্তি দিচ্ছেন সেটার আবার পাল্টা যুক্তিও দেওয়া যায়। আইয়ুব খানও তো অনেক ভালো ভালো কাজ করেছে। এই যে সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, 77টা পার্ক, আইয়ুব খান তো বেসিক বাংলাদেশ, মানে পাকিস্তানের ভিত্তি নষ্ট করে দিয়ে গেছিল। মানে শেখ হাসিনা ওটা করেছেন ভাই। ইবলিস তো সারা জীবন ইবাদত করে কাটাইছে। না, এখন এখানে হিউম্যান রাইট অ্যাবিউজ যারা করে তাদের ভালো কাজও মানে করা যায় না। এটা ভাই, হিটলার ওয়াজ দি পপুলার রুলার, ডেমোক্রেটিক রুলার, কিন্তু হিটলারকে আমরা ফাইনালি ইভ্যালুয়েট করি কৃষি দিয়ে। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি। তাহলে ইউনূসকে ফাইনালি কিভাবে দেখবেন? আপনি তো ইউনূসকে না, আপনি কিভাবে দেখবেন বলেন? না, আমি তো বলছি, আমি বলছি যে আপনি বলতেছেন যে ফাইনালি কি হিসেবে দেখা যাবে, তাহলে আপনি ডক্টর ইউনূসকে কিভাবে দেখবেন ফাইনালি, বলেন সেটা। তো ইউনূস তো পালাই যায় না, শেখ হাসিনা তো পালাই গেছে, এইভাবেই দেখতেছি। ইউনূস যদি হাসিনার মতো খারাপ হইতো তাহলে তো ইউনূসকে পালাই যেতে হইতো, ইউনূসকে ঘেরাও করতো মানুষ। শেখ হাসিনা তো পালাই যেতে হয়েছে। শুনেন, দেখেন, মানে এই সত্যি কথা বললে এই মুহূর্তের বাংলাদেশে সত্যি কথা বলা যায় না ভাই। সত্যি কথা বলছেন তো আপনারা অতীতে আমাদেরকে সত্যি কথা না, আমরা টেলিভিশন সামনে আসতে পারি নাই। আজকে তো সত্যি কথা বলতে পারতেছেন। আগে তো আমরা টেলিভিশন টক শোতে নিষিদ্ধ ছিলাম। আমাদের সত্যি কথা কেউ শোনে না, আমাদের তখন সত্যি কথার অধিকারের কথা তখন আপনারা বলেন। মাহবুব ভাই যে কথা বলছে এটা অস্বীকার করার উপায় নাই মঞ্জু ভাই। সেটা হচ্ছে যে উনি ম্যাক্রো লেভেলের যে ম্যানেজমেন্টের কথা বলছেন। আপনি ধরেন বাংলাদেশ রেলওয়ের কথাই,
আমি রিসেন্টলি যে গত 30 তারিখে আমি গত 1 মাসের মধ্যে 2 বার রেলে চড়েছি, বা ইউনুস সরকারের সময় আমি চড়েছি। অকস্মাৎ এত ডেটোরিয়েশন ধরেন সার্ভিস সেক্টরে আমি কখনো দেখিনি বাংলাদেশে। না। ওই সময় ওই ম্যানেজমেন্টটা ছিল, উনি এইটা মিন করেছেন। ভাই আমি তো বলছি যে আপনাকে মনে রাখতে হবে আপনি কম্পেয়ার করবেন কার সাথে। আমি আপনাকে বলি, আপনি ইউনুস সরকারের 18 মাস তো 18 মাসে তো আমরা ইউনুস সরকারের সিরিয়াস লেভেলের সমালোচনা করেছি। যেমন আপনি দেখবেন আমরা মাহবুব কামাল ভাই তো এই লেভেলে বলেন নাই, আমরা বলছি ইউনুস সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, ব্যস্ত কিসের উপর ওনার কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, ওনার উপস্থিতিতে ওনার আর্মি পুলিশ ওনার কথা শুনে না, ঠিক আছে? ওনার নিষেধাজ্ঞা, ওনার পুলিশকে বাদ দিয়ে ওনার পুলিশকে ব্যারিকেড বাদ দিয়েছে, ওনার বাসা ঘেরাও করে। কিভাবে শুনে না আমি বলি, কিভাবে শুনলো না? গোপালগঞ্জে কিভাবে শুনলো? গোপালগঞ্জে এনসিপি যখন আক্রান্ত কিভাবে শুনলো আর্মি? এই তো আপনি যে পক্ষপাতদুষ্ট কথা বলতেছেন এটা পরিষ্কার। গোপালগঞ্জে 1 সপ্তাহ আগ থেকে এনসিপির কর্মসূচি দেওয়া হয়েছে, এখানে হামলা হলো কিভাবে? যদি ওনার কথা শুনতো। কার কথা শুনে? ইউনুস সাহেব যদি কথা শুনতো তাহলে তো অনেক আগেই ওখানে ব্যারিকেড দিয়ে ওখানে তো বিরোধী পক্ষ আসার সুযোগ ছিল। আর্মি যে ওখানে গুলি করলো, আপনি তো পরের কথা বলতেছেন, আমি তো প্রথমের কথা বলেন। প্রথম আপনার তো ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনি ধরেন, এখানে ধরেন উনার কথা, উনি কি তাহলে কি উনি বলছেন যে তোমরা আগে হামলা করো তারপর আমি আর্মি পাঠাবো, এরকম? না, তাই কেন বলতে? তাহলে ওখানে নির্দেশনা ছিল যে ওদের সমাবেশ থাকবে। এনসিপি যখন বিপদাপন্ন তখন একজন উপদেষ্টা রুম থেকে তাদের ডিকটেট করা হয়েছে আর্মিকে, ঠিক আছে? তারপর তারা অ্যাক্টিভেটেড হয়েছে। কিন্তু আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারে যখন পড়তেছে ওখানে আর্মি ছিল, তারা অ্যাক্টিভেটেড হয় নাই। তাদেরকে নুরুল কবির ফোনের পর ফোন করছে যে আমরা বিপদাপন্ন, কিন্তু নোবডি রেসপন্ডেড ফ্রম দি অ্যাডভাইজারি কাউন্সিল। আমি এইটা বলার চেষ্টা করতেছি, এই যে সিলেক্টিভ ওয়েতে যে কাজ করা, সেইটা আমি বলার চেষ্টা করতেছি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আবু রুস্তম, আপনার কাছে গত 24 ঘন্টায় 17 শিশুর মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত 1456 জন শিশু মানে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় আছে, যেটা সরকারি হিসাব অনুযায়ী আমরা দিচ্ছি। এছাড়া হিসাবের বাইরে অনেকে বাসা বাড়িতে আক্রান্ত অবস্থায় আছে। তো বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছে এবং তারা মানে এখন পর্যন্ত 86% শিশুকে হামের টিকার আওতায় নিয়ে এসেছে। এটা তাদের ধারাবাহিক একটা প্রক্রিয়া টিকাটা দেওয়ার, দীর্ঘদিন দেওয়া হচ্ছিল না, ফলে এটার প্রভাব এখন হচ্ছে। এটা বলে কি সরকার দায় এড়াতে পারে কিনা? এটা তো এখানে আমি মাহবুব ভাইয়ের কথা সমর্থন করি, ওই আগের প্রসঙ্গে ওই যে রিড করেছেন সেখানে ওই কথাটা আমি সমর্থন করি। এটার দায় সরকারের না, এটা তো কেবল এসছে সরকার। আপনার আগের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন উনি যে সমস্ত কাজ কারবার করে গিয়েছেন ওটাই হয়তো উনি মিন করেছিলেন মাহবুব ভাই, যে এই যে চরম অদক্ষতা, চরম হেয়ালিপনা, আপনার ওরই রিড হওয়া উচিত ছিল এইটার জন্য। রিড হওয়া উচিত ওই যে অন্য বিষয় না আমার দৃষ্টিতে, যে এইখানে 300 জনের মতো শিশু মানে নিহত বা মারা গেছেন। আপনার এরকম ঘটনা বাংলাদেশে কখন করেছে? আপনার আমাদের বাংলাদেশে তো আপনার ভ্যাকসিনেশন মানে টিকাদান কর্মসূচি খুব স্মুথলি চলছিল আমাদের দেশে। আপনি যদি মানে অন্যান্য দেশের সাথে তুলনা করেন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এদের সাথে আমাদের দেশে খুব ভালোভাবে এটা চলছিল। তো এই জিনিসগুলোতে ধরা দরকার। আমি এই ব্যাপারে এটা কী হয়েছে আমি এই ব্যাপারে বলতে চাই না, তার কারণ আমি ডাক্তার না, উনি ডাক্তার। এই প্রশ্নগুলো উনি এটার উত্তর দিতে পারবে। আমি শুধু ম্যানেজমেন্টের ব্যাপারটাই বলি যে এটার জন্যই হয়তো ইউনুস সরকারের বা ওই অদক্ষতাটার জন্য বিচার হওয়া দরকার, যে এই যে দায়টা এটা এই সরকার কেন নেবে? আপনি কেবল আসছে এসে দেখে টিকা নাই, আপনার আগে প্রকিউর করা হয়নি টিকা। এই যে আপনার যে মানে এটার যে প্রসেস, সেই প্রসেস ফলো করা বিষয়টাতে এমন না আজকে দিলে কালকে ভালো হয়ে যাবে, না না, সেটা তো এটা তো একটা প্রক্রিয়া, একটা চলমান প্রক্রিয়া। আপনি শুধু এক্ষেত্রে না, আপনি খোঁজ নেন ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে। আপনার গত ওই মানে 5 আগস্টের পর থেকে আমি মানে এটা নিয়ে মানে খুব মজার বিষয় আছে যে আপনার এই জিনিসগুলো খুব গ্রামাঞ্চলে মফস্বল এলাকায় অনেক জায়গায় ঠিকমতো বিতরণ ঠিকমতো হয়নি, ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যাহত হয়েছে। তো এতে কি হয়েছে, আমাদের জন্মহার এই যে আপনি গত 6 মাসে দেখবেন অনেক বেশি, সর্বোচ্চ। হ্যাঁ, এই যে অদক্ষতা, এই যে জিনিসগুলো ওনারা হেলাফেলা করেছেন, এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি আরেকটা তথ্য দিই, যক্ষ্মা নিয়ন্ত্রণ। আপনি এখন বাংলাদেশে যক্ষ্মায় প্রতিদিন কতজন মারা যায় জাস্ট গুগলে সার্চ করেন, 124 জন গড়ে মারা যায় যক্ষ্মায়। যেখানে যক্ষ্মা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থাপনা গ্রাম লেভেল পর্যন্ত, এবং এটা মার্কিন সরকার এবং অন্যান্য ইউরোপিয়ান মানে ইউনিয়ন এরা দাতা সংস্থাগুলো এটা মানে সুন্দরভাবে আমাদেরকে ফিনান্স করতো, এটাও কিন্তু ব্যাহত হয়েছে। আপনি উনি জানেন আমার থেকে, আমি তো অত না, আমি এইটুক জানি সাংবাদিক। আমার মনে হয় এই ব্যাপারটা এর আগে যে প্রাসঙ্গিকতায় ছিল ম্যানেজেরিয়াল বিষয় নিয়ে, বিশেষ করে আমরা সার্ভিস সেক্টরের দুর্দশার কথা বলছি।
একটু পেছনে যেতে হবে, আমি একটু সময় চাইবো এই জন্য। সেটা হলো দেখবেন যে এই স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যদি আমরা 15-17 বছরের ব্যবস্থাপনার দিকে যদি তাকাই, একটা জাতির জন্য একটা অনেক লম্বা সময়। আমাদের যে দেশে 1,30,000 কোটি টাকার একটা পারমাণবিক কেন্দ্রের মতন প্রকল্প আমরা নিতে পারি, সেই দেশে সার্ভিস সেক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভিসের জায়গা হচ্ছে স্বাস্থ্য সেক্টর। সেই জায়গাতে এই দুর্দশাটা কেন থাকবে? এই যে শিশুগুলো যাদের মৃত্যু হচ্ছে, আমরা তো যদি একটু লক্ষ্য করি দেখবেন যে হামের টিকার জন্য বিশ্বব্যাপী WHO যে স্বীকৃত যে পদ্ধতি যেটা আছে, তাতে একটা শিশুকে 9 মাস এবং 15 মাসের মাথায় 2টো ভ্যাকসিন দেওয়ার কথা আর কি। এখন প্রশ্নটা হলো যে এটা তো WHO একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির মধ্যে দিয়ে এখানে গেছে, সেই জায়গাতে যাওয়া, তাহলে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আচমকা বন্ধ হলো কেন? সরকারের কাছে ভ্যাকসিনের সংকট হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। তো সুতরাং এর জন্য যেহেতু দায়ী করা যাচ্ছে না, কারণ এই ব্যবস্থাপনার সাথে তো বর্তমান সরকার আর জড়িত না। এখন তাহলে কী হয়েছে যে বর্তমান সরকার যেভাবে পারুক দ্রুত গতির সাথে তারা এমন একটা ব্যবস্থা নিয়েছে যাতে 5 বছর পর্যন্ত, যাদের বয়স 5 বছরের নিচে আছে, দ্যাট মিনস 4 বছর 11 মাস 29 দিন যাদের বয়স, এরকমও যাদের বয়স, তাদের প্রায় 2 কোটি শিশুকে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আনা হয়েছে। এটাই সরকারের জন্য একটা প্রক্রিয়া যেটা তারা করতে পারে। এখন বাকিটুকু যেটা আছে সেটা হচ্ছে মৃত্যুর ঘটনা যেটা ঘটছে, সেটা হচ্ছে যে হামের যারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে তাদের অনেকেরই কিন্তু হামের ভ্যাকসিনেশন নাই, এটা দেখছি আমরা। অনেকের ভ্যাকসিনেশনটা 6 মাসের কম যাদের বয়স, তাদের তো ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে তাদের ঢুকবার কথা না। এখানে কেন হচ্ছে যে এদের নিউমোনিয়ার জন্য এই বাচ্চাগুলোর মৃত্যুর ঘটনা ঘটছে, সেগুলো দুঃখজনক, খুবই স্বাভাবিক। এখন আমাদের দেশের যে সমস্ত বড় হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো, সেই জায়গাতে শিশুদের জন্য যে বিশেষ আইসিইউ বলে, যেটা NICU যেটাকে বলি আমরা, নিউনেটাল আইসিইউ, এই যে আইসিইউগুলো থাকার দরকার, সেখানে হয়তো বলবেন যে আইসিইউর এতগুলো ভেন্টিলেটর আছে। এইগুলো জিনিস কিন্তু এইভাবে বললে হবে না। বাচ্চাদের ভেন্টিলেটর এবং বড়দের ভেন্টিলেটর এক না। বাচ্চাদের যে ফুসফুস যে আয়তনের, তাকে ভেন্টিলেট করবার জন্য তাদের ভেন্টিলেটর আলাদা। এখন যন্ত্র আপনি কিনতে পারেন রাতারাতি, এটা পয়সা আছে, আপনি কিনে ফেলতে পারেন, আপনার সুযোগ আছে, আপনার আইসিইউ বিল্ড আপ করতে পারেন। জনবল তৈরি করেননি কেন? গত 17 বছরে ধরে আমাদের নিড বেস জনগণ যেটা তৈরি হওয়ার কথা ছিল, যে আমরা আপনার আইসিইউ এক্সপার্ট, পুরো সব জায়গায় আমরা আইসিইউর প্রয়োজনীয়তা, এতদিন আগে তো মানুষের আইসিইউ শব্দের সাথে পরিচিতও ছিল না। এখন মানুষ জানে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউ একটা গুরুত্বপূর্ণ একটা সেবা ব্যবস্থাপনা হাসপাতালগুলোতে থাকা দরকার। সেই আইসিইউতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আইসিইউ স্পেশালিস্ট তৈরি করা। আমাদের এমন কোনো কারিকুলাম নেই, সেটা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা অন্য পর্যায়ে যেখানে আছে, যেখান থেকে এই বিশেষজ্ঞ তৈরি করার কোনো উদ্যোগ গত 17 বছরে একদমই নেওয়া হয়নি। আজকে যদি এটা বলি, এরপরে একটু পরে দেখা যাবে যে যক্ষার ক্ষেত্রে অথবা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে, জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজের দক্ষতার কাছে যাওয়ার দরকার ছিল আমাদের, সেখানে দেখা যাবে হয়তো সে উপকরণ তৈরি করার যে মেথড বা মেকানিজম, EDCL যেটা করার কথা, বা প্রোকিউরমেন্টের যে পদ্ধতির মধ্যে যেটা দেওয়ার কথা, দেখা যাচ্ছে এখানে চরম একটা অবস্থা রয়েছে। তো হঠাৎ করে একটা সরকারের পক্ষে এগুলো, এই ধাক্কাটা সামাল দিতে দিতে তার কিন্তু একটা অসুবিধার মধ্যে যেতে হবে। এটার মূল্যায়নের প্রয়োজন আছে এটা, কারণ আপনি যদি ত্রুটিগুলো যদি না জানেন তাহলে আমরা শোধরাবেন কি? তাহলে গত 17 বছর ধরে আমরা কিন্তু এই জনবল তৈরি করার চেষ্টা করিনি, অবকাঠামো তৈরি করার চেষ্টা হয়নি। এই কোভিড ম্যানেজমেন্টের কথা যেটা মাহবুব বলছেন, কোভিড ম্যানেজমেন্টের সবচাইতে দুর্বল অবস্থানে ছিল বাংলাদেশ। এটা আপনি মানে না? 22,000 কোটি টাকা শুধু টিকা কেনায় দুর্নীতি করেছে, যেটা বিশ্বব্যাংক রিপোর্ট দিয়েছে দুদকের কাছে। তো সুতরাং কমলাই বলছে তাদের দক্ষতার এই ম্যানেজারের উপর RT-PCR, যেটার মাধ্যমে এই সময় কোভিড রোগ নির্ণয় করা হতো, পুরো বাংলাদেশের কোনো ল্যাবরেটরিতে একটা সরকারের একটা প্রতিষ্ঠান মাত্র একটা কি দুটো সেই PCR মেশিন ছিল, যেটা পরবর্তী পর্যায়ে দেখা গেল যে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে আমাদের এটার ব্যাপারে কোনো প্রস্তুতি আমাদের পুরো দেশের কোথাও ছিল না। যাই হোক, বলবো যে আল্লাহর অশেষ রহমত ছিল, আমাদের মৃত্যুর ঘটনাটা ওই ব্যাপক মাপে হয়নি। অর্থাৎ আমাদের যে পরিমাণে অদক্ষতা, অব্যবস্থাপনা ছিল, তাতে কিন্তু এই মৃত্যুর ঘটনা অনেক বেশি অবাক হওয়ার কিছু ছিল না। সুতরাং আমাদের কিন্তু এই মুহূর্তে দৃষ্টিটা যে ক্ষতির পূরণের ব্যাপারে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমিও বলবো যে তাদের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। অন্তত যেটুকু সীমাবদ্ধ বা সীমিত সুযোগ সুবিধা আছে, এটা দিয়ে একটা দেশব্যাপী একটা ব্যাপক প্রচারণার ক্যাম্পেইনে যাওয়া দরকার আছে। সেটা হলো যে বাচ্চার হামের প্রাথমিক লক্ষণ দেখা দিবে, তাকে ডাক্তারের কাছে নেওয়া, যাতে করে তাকে ওই নিউমোনিয়া পর্যায়ে যাওয়ার আগে যেন তার এই রোগ
এই চিকিৎসাটার মধ্যে প্রক্রিয়ার মধ্যে যদি আসে, তাহলে নিউমোনিয়া যখন একটা ব্যাপক জায়গায় পৌঁছে যায় তখন তার নিঃশ্বাসের কষ্টটা এমন পরিস্থিতি তৈরি করে যখন তার আইসিইউ সাপোর্টের দরকার হয়। বাংলাদেশে এই লক্ষ লক্ষ শিশুকে আইসিইউর সুবিধা দেওয়ার কোনো সুযোগ ব্যবস্থাপনা নেই, পৃথিবীর কোথায় থাকে না। তো ফলে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে জোরদার করে এটাকে একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে আনা দরকার। আর একটা গুরুত্বপূর্ণ একটা হেলথ মেসেজ বোধহয় প্রত্যেকের কাছে যাওয়া দরকার আছে, যে WHO তো জেনে শুনেই 9 মাস আর 15 মাসের দুটো সময় নির্ধারণ করেছে যে দুটো ভ্যাকসিন 2 বয়সে সময় দিতে হবে। কিন্তু 6 মাস বয়সে একটা বাচ্চা যদি হার্ম হয়, সে তো এই প্রোগ্রামের মধ্যেই পড়ে না। সেখানে ধারণাগতভাবে এটা আছে যে মায়ের যে প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা শিশুরকে অন্তত 9 মাস পর্যন্ত সাধারণ একটা প্রতিরক্ষা দেবে, যার জন্য তাকে পরে ভ্যাকসিনেশন করলেও তার একটা বুস্টিং হবে। হয়তো এখানে একটা চিন্তার জায়গা আছে, যারা অবস্টেটিশিয়ান তারা হয়তো এই কথাটা বলবেন, অথবা জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, যে মাতৃদুগ্ধ পান করাবার প্রবণতার ক্ষেত্রে আমাদের কোনো শিথিলতা হচ্ছে কিনা, এই জায়গায় প্রচারণার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কিনা। কারণ সেখান থেকে যে ন্যাচারাল ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা একটা শিশু পেতে পারে, সেটা থেকে বঞ্চিত হলে কিন্তু আমাদের সামগ্রিক ক্ষেত্রে শুধুমাত্র হাম না, অন্যান্য যে সমস্ত অসুখের ক্ষেত্রে এই মাতৃদুগ্ধ যে প্রতিরক্ষাটা দেয়, সেখান থেকে কিন্তু শিশুকে বঞ্চিত করা হবে। তো সব মিলে আমি যদি মোটা দাগে শেষ করার ক্ষেত্রে এটা বলি যে আগের যে অদক্ষতাগুলোর কারণে সার্ভিস সেক্টরের জন্য হেলথের মতন একটা জায়গা, যেখানে আমরা নিজেরাই বলছি যে আমাদের দেশের লোকজন ভারতে চিকিৎসা নিতে যায়, সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, আমাদের জন্য কোনো গৌরবের জিনিস নয়। আমরা আমাদের যে একটা বেসিক হেলথ স্ট্রাকচারকে আমরা ডেভেলপ করতে পারি না। 20 কোটি জনগণ আমাদের আছে, প্রতি বছর 10,000 চিকিৎসক আমাদের দেশে তৈরি হয়। আমাদের দেশে 37টা সরকারি মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি মিলে 100টার বেশি মেডিকেল কলেজ, অসংখ্য ইনস্টিটিউট আছে, অলমোস্ট প্রত্যেকটা বিভাগেই প্রায় 7-8টা বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরিকল্পনা আছে, প্রায় 4-5টা অলরেডি হয়ে গেছে। তো এখন এই জায়গাগুলোতে আমি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে, জনবল তৈরি করতে কেন পারবো না? কেন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালের আইসিইউ থেকে শুরু করে এই ক্রিটিক্যাল কেয়ার এবং আইসিইউ বিশেষজ্ঞ কেন থাকবে না? এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে নজর দেওয়া দরকার আছে। এগুলোকে হয়তো সময় লাগবে, কিন্তু এই ব্যাপারগুলোকে ব্যবস্থাপনার মধ্যে আনা দরকার। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি হওয়ার যে জায়গাতে ঘাটতি, এই কাজের ক্ষেত্রে শিথিলতা আছে, এটাকে দূর করার জন্য এমনি বিএনপির পক্ষ থেকে একটা প্রোগ্রাম একটা আছে, যে গ্রামীণ স্বাস্থ্যকর্মী তৈরি করার একটা প্রোগ্রাম, যেটার মধ্যে দিয়ে অন্তত এই মেসেজটা সবার কাছে পৌঁছবে, 1 লাখ যাতে 1 লাখ স্বাস্থ্যকর্মী তৈরি করার কথা। সেই স্বাস্থ্যকর্মীগুলো তৈরি হলেও অন্তত এই শিশুদের অন্তত উপসর্গ দেখার সাথে সাথে তাকে যেন বিশেষজ্ঞ পর্যায়ে নিলে হয়তো এই ব্যাপারগুলো। আমার আর চান্স নাই নাকি? আপনার চান্স আছে তো, অবশ্যই আপনার কাছে আসলাম। বলেন। দেখেন, আমি যেটা বলি, নাসিম সাহেব আমাদের আত্মীয়, একদম ক্লোজ আত্মীয়, স্বাস্থ্যমন্ত্রী ছিল। আমার একটা লেখার কারণে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি হেলথ সেক্টরের নষ্ট হয়ে গেছিলো আর কি, হেলথ সেক্টরের কতগুলি মানে দুর্নীতি এবং এসব নিয়ে লিখছিলাম। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে এই সরকার এসে এই যে 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 সমস্যাগুলো তৈরি হয়েছিল 17 বছরে, ওখান থেকে তো উত্তরণের একটা চেষ্টা থাকতে হতো, সেটা আমরা দেখি নাই, বরং পরিস্থিতি আরও ডেটোরিয়েট করছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। 17 বছর ভালো কিছু হয়েছে কেউ বলবে না। কথাটা হচ্ছে যে এই ওই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট কী করছে, সেইটা আমরা দেখব। আর আরেকটা জিনিস, খুব বাজে একটা লজিক্যাল ফ্যালাসি এখানে চলে, সেটা হচ্ছে মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো। আমি যদি বলি যে মিস্টার এ খারাপ, তাহলে ধরে নেওয়া হয় যে আমি বলতে চাচ্ছি মিস্টার বি ভালো। দুইজন তো ইকুয়ালি খারাপ হইতে পারে। এটা কোন লজিক রে ভাই? ইউনুসের সমালোচনা করলে আমি বুঝাচ্ছি যে আওয়ামী লীগ ভালো, এটা কোন 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 লজিক? এটা দুজনই তো খারাপ হইতে পারে, তাই না? ফলে এই জিনিসগুলো না, এগুলি খুব খারাপ লাগে আর কি। হ্যাঁ, আমি এগুলি বললে না, আমার যুগান্তরের লেখাগুলি পড়েন। শেখ হাসিনা সিজোফ্রেনিক রোগী হয়ে গেছে, এইটা লিখছি, এটা কেউ লিখতে পারতো? হাত পা ছোড়াছড়ি করতে, নিজস্ব জগতের বাইরে যেতে পারছে না, এই মাহবুব কামাল লিখছে। হ্যাঁ, ফলে এগুলি বলেন না। আমরা ব্ল্যাককে ব্ল্যাক বলতে চাই, হোয়াইটকে হোয়াইট বলতে চাই। হ্যাঁ, ফলে দেখেন, আমি এগুলি বললে না, এই যে সিএনজিতে আমি চড়ি না এখন, এগুলি পাগল ভাই, এগুলি আমি মিথ্যা বলার কোনো দরকার নেই আমার। প্রত্যেকটা সিএনজিওয়ালা বলতেছে যে এই তারা এত খারাপ আছে, কয় হাসিনা ছাড়া এই দেশ বাঁচাতে পারবো না। বিলিভ মি, সব সিএনজিওয়ালা বলতেছে। এখন ওরা বুঝে না, কারণে ওরা তো এগুলি বুঝে না, রাষ্ট্রের যে কীভাবে সিস্টেমে চলে এটা বুঝে না। ওরা তাদের লাইফ দিয়ে বলতেছে, তাই না? অনুষ্ঠান শেষ পর্যায়ে মুজিবুর রহমান মঞ্জু একটা খুব মানে জনপ্রিয় একটা হয়েছিল যে আগেই ভালো ছিলাম। মাহবুব কামালের কথায় সেটাই এগুলো মানুষ বলতেছে, বুঝলাম আর কি। এটা ব্যাপার হচ্ছে কি, ধরেন আমাদের এই রাষ্ট্র তো একটা বিশাল
জায়গার ব্যাপার। এখন যে ধরেন যার চোখ নাই সে তো কোনোদিন দেখবে না সূর্যের আলো কেমন, রাতের অন্ধকার কেমন। মাহবুব কামাল ভাই লিখছেন, ওনাকে কেউ কিছু করে নাই, ওনার কাছে মনে হবে যেন আমি স্বাধীনভাবে লিখতে পারছি। আর যে লিখার কারণে অন্ধকার প্রকোষ্ঠে গিয়ে তার যার সন্তান হারায় ফেলছে, যে আয়নাঘরে গিয়ে তার লাইফ শেষ হয়ে গেছে, সে বুঝবে যে ওই সময়টা এটা করা কত কঠিন ছিল। সুতরাং মাহবুব কামাল ভাইয়ের কাছে ওই টেম্পোওয়ালা সিএনজিওয়ালার কথাটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে বিএনপির কর্মীরা যারা এলাকায় থাকতে পারে না, ঢাকায় এসে সিএনজি চালাইছে, চালাইছে, তার কাছে ওই রকম মনে হবে না। সে মনে করবে যে ইউনূস অনেক খারাপ বা তারেক রহমানের শাসন আরও খারাপ, কিন্তু আমি জীবনেও কখনো শেখ হাসিনার মানে শাসনে ফিরে যেতে চাই না, সেটাই বলবে। বাস্তবতা হচ্ছে তারেক রহমানকে খারাপ কেউ বলে না, নাই। প্লিজ আপনি ওই যে আপনাকে বোঝা যায় আপনার কথার মধ্যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে আমি যেমনিভাবে ইউনূসের কাজের সমালোচনা করব, তেমনিভাবে আমি তারেক রহমানের সমালোচনা করব। কিন্তু আমি আপনাকে সবসময় একটা কথা বলি যে দেখেন, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু তিনি যখন স্বাধীন বাংলাদেশের স্বপ্নটাকে ধূলিসাৎ করেন, একটা একক মানে ফ্যাসিবাদ কায়েম করে, তখন শেখ মুজিবের পরিচয়টা একটা ফ্যাসিস্ট আকারে দাঁড়ায়। ঠিক আছে, এখন আমরা যদি শেখ সাহেব খুব ভালো মানুষ ছিলেন, উনি একটাও ভুল করে বিরাট খারাপ করছেন, উনি মানে মানে ওই একদলীয় শাসন কায়েম করে একটাই ভুল করছেন, আর সব তো উনি দেবতুল্য মানুষ ছিলেন। এইটা হচ্ছে এক ধরনের কৌশলগত জায়গা থেকে। দেখেন, উনি কিন্তু ইউনূসের একটা ভালো দিকও পেলেন না, কিন্তু শেখ হাসিনারটা ঠিকই ভালো পাচ্ছেন উনি। এই জায়গাটাই হচ্ছে আমাদের মানে মানে এটা কি বলবো যে নৈতিক অসাধুতা, যে আমাদেরকে বলতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইউনূসের এক ভালো দিক আছে, একটা ভালো দিক আছে, একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে ইউনূসের আমলে গুম হয় নাই। এগুলো এগুলো একটু সুযোগ মাহবুব কামাল, ইউনূসের আমলে গুম হয় নাই, অধ্যাপক ডক্টর মওদুদ এটা ভালো দিক। চারজনকে ধন্যবাদ বলবো না কেন? জি, সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পাবলিক পার্লামেন্ট দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।